হ্যালো 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 বাচ্চারা ও সরি মাইকই নেই সরি কি অবস্থা বাচ্চারা কেমন আছো তোমরা কি খবর তোমাদের কেমন আছো ভালো আছো সবাই ঠিকঠাক সবাই ভালো আছে আমি জানি তোমরা ভালো আছো আই নো দ্যাট ভেরি ওয়েল ঠিক আছে যে আপনারা ভালো আছেন তো কি খবর আপনাদের কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনারা তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক সো আমাদের আজকের লেকচার নাম্বার 6 এ সবাইকে স্বাগতম ওকে সো আমাদের আজকে আসলে ক্লাস আমি হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট দিছি যে আজকে ক্লাস আছে কারণ এই কয়েকদিন আমরা একটু একটানা ক্লাস করব কারণ পেইড ব্যাচে আবার গতিবিদ্যা শুরু করা লাগবে এন্ড ভেক্টর শেষ না করে আসলে গতিবিদ্যা শুরু করতে পারতেছি না সো এই কয়েকদিন আমরা একটু একটানা ক্লাস করব একটানা ক্লাস করে আমরা ভেক্টরটা শেষ করব ঠিক আছে সো এখন আমাদের প্রতিদিনই ক্লাস থাকবে ওকে আমাদের একটু রেগুলার ক্লাস করতে হবে এন্ড রেগুলার ক্লাস করে আমরা ধুপ করে ভেক্টরটা শেষ দিব দেন পেইড ব্যাচে আমাদের গতিবিদ্যার ক্লাস শুরু হবে এন্ড যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান 10 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে মাত্র 1500 টাকায় পুরো ফার্স্ট পেপার ব্যাচে এনরোল করার জন্য কমেন্টের যে পিন কমেন্ট আছে সেই পিন কমেন্টে আমি ডিটেইলস দিয়ে দিছি সেখানে গিয়ে দেখেন বিকাশ আর নগদ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে জাস্ট 1500 টাকা পে করে রেজিস্ট্রেশন করলে আপনার কাজ শেষ পুরো ফার্স্ট পেপার আপনি মাত্র 1500 টাকায় কমপ্লিট করতে পারতেছেন ঠিক আছে ওকে সো ক্লাস শুরু করার আগে আপনারা সবাইকে আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা আপনারা সবাইকে আমাকে ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা আমাকে একটু জানাতে হবে লাস্টের দিন আমরা মোটামুটি উপাংশ নিয়ে ভালোই নাড়াচাড়া করেছি আজকে আমরা উপাংশের কিছু প্রয়োগ দেখব অনুধাবনে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো দেখব দেন আমরা বৃষ্টির ম্যাথ সলভিং এ চলে যাব ঠিক আছে আজকের ক্লাস অনেক কিছু করতে হবে একটু তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিয়ে দাও সবকিছু ঠিক আছে কিনা তাহলে আমি ক্লাস শুরু করে দিব ওকে চলেন একটু কুইক জি ভাইয়া কি ভাইয়া সব ঠিকঠাক নাকি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ক্লিয়ার আরে সেরা 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 সবার কাছে ক্লিয়ার সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন সবার কাছে সবকিছু ঠিক আছে সাগর বলছে অল ক্লিয়ার ওকে গুড ওকে আজকে ক্লাসে একটু মানুষজন কম মানুষজন হয়তো বা জানে না যাই হোক ব্যাপার না আসাদুজ্জামান বলছে ভাইয়া ক্লিয়ার ওকে আহনাব বলছে ক্লিয়ার ওকে শাফিন বলছে অল ক্লিয়ার সেরা রোকন বলছে ক্লিয়ার ভাই ওকে জিয়ন বলছে ক্লিয়ার শাফিন বলছে অল ক্লিয়ার ওকে স্যার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেখি ভাই আজ ঠিক আছে ওকে বাট আমি ঠিক নাই নাউজুবিল্লাহ ছি 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 তুমি কেন ঠিক নাই ভাই এগুলো কেমন কথা তুমি কেন ঠিক নাই যাও গাই চলো শুনো ভেক্টর পড়তেছিলাম না ভেক্টর উপাংশ শেষ হয়েছে না উপাংশ তো শেষ তাই না আজকে আমরা উপাংশের প্রয়োগ দেখব ঠিক আছে ওকে চলো তো ভাই প্রথমে কোনটা দেখব প্রথমে দেখব আমরা হলো লন রোলার কি লন রোলার ঠিক আছে এখান থেকে দুই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এবং দুইটা বা তিনটা এমসিকিউ আছে এই জিনিসগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে লন রোলার থেকে তুমি আর আটকাবো না ঠিক আছে এখন প্রথম কথা হলো ভাইয়া লন রোলার জিনিসটা কি ভাইয়া চিনি না ওই যে মাঠের মধ্যে পিচ সমান করার জন্য একটা জিনিস ঠেলে ঠেলে নিয়ে যায় না আবার টানে মনে আছে ক্রিকেট খেলা দেখছো না ক্রিকেট খেলায় মাঠের মধ্যে দেখবো যে পিচটাকে সমান করার জন্য এরকম একটা জিনিসকে এমনি করে ঠেলে ঠেলে নিয়ে যায় আবার মাঝে মাঝে টেনে টেনে নিয়ে আসে ওই যে জিনিসটা ওইটাই হলো লন রোলার ঠিক আছে সো লন রোলারের কাজ কি ক্রিকেট খেলার যে পিচ বা যে মাঠ সেটাকে সমান করা বুঝছো এটা কাজ কি ক্রিকেট খেলার যে পিচ বা মাঠ সেটাকে সমান করা এখন প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হলো ভাইয়া লন রোলারকে কি টানা সহজ নাকি ঠেলা সহজ এটা প্রচুর আসে ভাই এইচএসসিতে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এটা প্রচুর আসে ভেক্টর থেকে প্রশ্নটা কি লন রোলারকে কি ঠেলা সহজ নাকি টানা সহজ লেখো লন রোলারকে কি ঠেলা সহজ নাকি টানা সহজ রোলারকে কি ঠেলা সহজ নাকি টানা সহজ ঠেলা সহজ নাকি টানা সহজ ওকে টানা সহজ আচ্ছা ওকে এই হলো প্রশ্ন এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের একটা কনসেপ্ট খুব ক্লিয়ার রাখতে হবে সেটা হলো আপাত ওজন ঠিক আছে মানে আমরা যে ওজনটা ফিল করি সেটা আসলে কি প্রথম প্রশ্ন ভাইয়া ওজন কি জিনিস আমাদের পৃথিবী যে বলে টানে সেটি তো আমাদের ওজন রাইট যেমন আমি এখানে দাঁড়ায় আছি কথার কথা আমি এখানে দাঁড়ায় আছি আমাকে পৃথিবী কত বলে টানবে এমজি বলে টানবে পৃথিবী আমাকে যে বলে টানবে সেইটাই আমার ওজন কিন্তু পৃথিবী আমাকে যে বলে টানবে আমি কিন্তু সবসময় সেই বলটাকে ফিল করব না ব্যাপার আছে পৃথিবী আমাকে এমজি বলে টানতেই পারে বাট পৃথিবী আমাকে এমজি বলে টানলেই আমি কিন্তু সেই এমজি বলটাকে ফিল করব না সো ওজন আর ফিল করা ওজন বা আপাত ওজন দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস এইটা ওজন পৃথিবী আমাদেরকে যে বলে টানবে সেটা কি সেটা হলো ওজন আর আপাত ওজন বা ফিল করা ওজন কি জিনিস আমাদের মধ্যে যে রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে আমাদের মধ্যে দিয়ে যে রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে সেটা হলো আপাত ওজন
বা আমাদের ফিল করা ওজন। খুবই ইজি। কি বললাম, একটা বস্তুর উপর যে রিয়াকশন ফোর্স কাজ করে সেটা হলো তার আপাত ওজন বা তার ফিল করা ওজন। খুবই ইজি ভাই, খুবই ইজি। এখন এই রিয়াকশন ফোর্স কই থেকে আসতেছে? আমরা জানি প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন তুমি যদি ভূমির উপর mg মানের বল দাও, ভূমি কি করবে? তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। ওই যে প্রতিক্রিয়া বলটা ভূমি দিবে সেটাই তুমি অনুভব করবা, এন্ড সেই অনুভূত বলটাই হবে তোমার আপাত ওজন বা তোমার ফিল করা ওজন। ঠিক আছে? তাহলে ওজন আর আপাত ওজন কিন্তু এটা ডিফারেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে। ওজন কি? পৃথিবী যে বলে টানতেছে সেটা ওজন। আপাত ওজন কি? আমরা যে বলটা ফিল করব বা আমাদের মধ্যে দিয়ে যে রিয়াকশন ফোর্সটা কাজ করবে সেটা হলো আপাত ওজন। যেমন ধরো একটা লোক মুক্তভাবে পড়তেছে, ধরো তার দিন দুনিয়া ভালো লাগে না, সে 2 তলা থেকে লাফ দিচ্ছে, যেন হাত পা ভাঙে। ঠিক আছে? কথার কথা, 2 তলা থেকে লাফ দিচ্ছে। এখন যখন সে 2 তলা থেকে লাফ দিচ্ছে, আমি যদি বাতাসের বাধাকে অ্যাভয়েড করি, তাহলে সে কিন্তু মুক্তভাবে পড়তেছে একদম, তাই না? তার উপর কিন্তু কোনো বাধা নাই। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, এখানে ওজন কত? ওজন হবে mg। ওজন কত হবে এই ব্যক্তির? mg। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি এই ব্যক্তি তার ওজন অনুভব করতেছে কত, বা এই ব্যক্তির আপাত ওজন কত? আপাত ওজন হবে ভাইয়া এখানে 0। ঠিক আছে? এখানে আপাত ওজন কত হবে? 0। ফ্রি ফলিং এর টাইমে আপাত ওজন কত হয়? 0। ওজন কিন্তু mg, পৃথিবী সবসময় mg বলেই টানতেছে, ওজন এটাই হবে, বাট আপাত ওজন হবে 0। কেন বলো তো? কেন বলো? ওর উপর কোনো রিয়াকশন ফোর্স কাজ করতেছে? ও কি ভূমির উপর mg মানের বল দিচ্ছে? দিচ্ছে না। বা অন্য কোথাও mg মানের বল কি ও যা প্রয়োগ করতেছে? করতেছে না। ও যদি কারো উপর বল প্রয়োগ না করে, ব্যক্তি যদি কারো উপর বল প্রয়োগ না করে, ওকে কেউ রিয়াকশন ফোর্স দিবে? দিবে না। ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল একসাথে কাজ করতে হবে। ঠিক আছে? সো ওর উপর কোনো রিয়াকশন ফোর্স নাই এবং এর জন্য ও আলটিমেটলি কোনো আপাত ওজন ফিলও করবে না বা কোনো ওজনও ফিল করবে না। সো আপাত ওজন হবে 0। কিন্তু ওজন কিন্তু mg। ঠিক আছে? সো আপাত ওজন আর ওজন এই কনসেপ্টটা কিন্তু একটু মানে কি বলে, একটু প্যাচালো। ঠিক আছে? এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে লন রোলার আর কোনো সমস্যা নেই। চলেন এবার আসেন, এইবার লন রোলার ঠেলা টানা একটু দেখি আমরা। এই ধরেন আছে আমাদের লন রোলার। এখন এই লন রোলারটাকে আমরা কি করতে পারি? ঠেলতে পারি। আবার আমরা কি করতে পারি? এই লন রোলারটাকে টানতে পারি। ঠিক আছে? আচ্ছা, ধরেন 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 এটা হলো আমাদের কেস 1, এটা হলো আমাদের কেস 2। ঠিক আছে? কেস 1 আমরা কি করতেছি? লন রোলারটাকে ঠেলতেছি। কি করতেছি? লন রোলারটাকে ঠেলতেছি, সামনের দিকে ঠেলতেছি, ঠেলে যে এইভাবে সামনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? আর কেস 2 তে আমরা কি করতেছি? কেস 2 তে আমরা লন রোলারটাকে টানতেছি, টাইনা সামনের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? আমরা কি করতেছি? কেস 2 তে লন রোলারটাকে টানতেছি, টাইনা কি করতেছি? সামনের দিকে নিয়ে যাচ্ছি বা টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? তখন আমাদের দেখা লাগবে এই ঠেলা আর এই টানা, এই দুইটার মধ্যে কোনটা বেশি ইজি। এটাই কিন্তু প্রশ্ন করছে, লন রোলারকে কি ঠেলা সহজ নাকি টানা সহজ? এই দুটার মধ্যে কোনটা ইজি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কেমনে করব? দেখো, এই যে বল যে ভেক্টরটা, প্রথমে একটা কাজ করি, ভূমিটা আঁকো। প্রথমে ভূমিটা আঁকো। এই যেটা হলো আমাদের ভূমি। ঠিক আছে? এটা কি আমাদের ভূমি? ওকে, সারফেস এরকম। ঠিক আছে? এখন আমাদের বল যেটা, বলটা কাজ করতেছে কোন বরাবর স্যার? এই যে এই বরাবর। কোন বরাবর? এই যে বরাবর। আমারটা সোজা হয় নাই, কথার কথা, এই বরাবর কাজ করতেছে বলটা। ঠিক আছে? সো আমি যদি ধরি বলটা থিটা কোণে কাজ করতেছে, কারো কোনো সমস্যা আছে? আমি ধরলাম যে বলটা আমি প্রয়োগ করছি সেটা ভূমির সাথে কত কোণে কাজ করতেছে? থিটা কোণে কাজ করতেছে। এটা আমি অ্যাজাম্পশন করে নিয়েছি, এর তো কোনো সমস্যা নাই। এখন এই বল ভেক্টরটাকে আমি একটু সামনের দিকে আগাই দেবো। খেয়াল করবা, একটু সামনের দিকে আগাই দেবো। কেন? কেন? উপাংশে ভাগ করার জন্য। কেন? উপাংশে ভাগ করার জন্য। ভাই এখানে থাকা অবস্থায় উপাংশে ভাগ করা যাইতো না? অবশ্যই যাইতো, বাট ব্যাপারটাকে আরো বেশি মিনিংফুল করার জন্য নিচে আনা হয়েছে। তুমি চাইলে এই অবস্থায় উপাংশে ভাগ করতে পারো, যদি তুমি নিজে নিজে একা একা বোঝো, আমার কোনো সমস্যা নাই। বাট এই জায়গায় এনে আঁকলে তোমার জন্য দেখবা ব্যাপারটা মিনিংফুল হবে। দেখাচ্ছি আমি। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই থিটা হবে। কেন? এইটার এটা বিপ্রতীপ কোণ, তার জন্য। এখন একটা কাজ করো, বলটাকে দুটো উপাংশে ভাগ করে দাও, একটা আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। বলো তো অ্যাঙ্গেল আছে কার সাথে? ভূমির সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেই বরাবর কি কাজ করে? কস, রাইট? তাহলে কি হবে এই বরাবর? এফ কস থিটা। ঠিক আছে? বলেন তো এটা লম্ব বরাবর উপাংশ কত হবে? আমরা কি পড়েছিলাম? যে বরাবর কস তার লম্ব বরাবর কি? সাইন। তাহলে এই বরাবর কি হবে? এফ সাইন থিটা। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? শিওর? সোজা না? অনেক সোজা। এবার দেখো টানার ক্ষেত্রে কি হবে? যখন তুমি টানতেছো তখন বলের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে।
বলের ডিরেকশন যদি উপরের দিকে হয়, খেয়াল করবা এখানে বলের ডিরেকশন ছিল নিচের দিকে, এর জন্য এই উপাংশটা কাজ করছে নিচের দিকে, বাট এখানে বলের ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, তাহলে এই বলের উপাংশ কি নিচের দিকে কাজ করবে? অবশ্যই না। উপাংশ কোন দিকে কাজ করবে বলতো? উপাংশ কাজ করবে কিন্তু উপরের দিকে। কেয়ারফুল, এখানে কিন্তু বলের যে উপাংশ, উলম্ব উপাংশ, এটা কিন্তু নিচের দিক কাজ করবে না। কেন ভাই তুমি চিন্তা করো, এটার উপাংশ মানে কি? এটার একটা অংশ। এখন এই বলটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। বল যদি উপরের দিকে কাজ করে, এটার অংশ কেন নিচের দিক কাজ করবে ভাই? এটার অংশ কোন দিক কাজ করবে? উপরের দিকে কাজ করবে। তাহলে আমি যদি চিন্তা করি অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই বরাবর কে কাজ করবে? এফ কস থিটা, এবং এই বরাবর কে কাজ করবে? এফ সাইন থিটা। জাস্ট ওই উপাংশে ভাগ করছে, আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার, কোনো সমস্যা নাই, গুড। এবার দেখো, এই লন রোলারকে পৃথিবী একটা বলে টানবে। পৃথিবী কত বলে টানবে? অবশ্যই এমজি বলে টানবে। আমরা মাত্রই পড়ে আসছি পৃথিবী সবসময় এমজি বলে টানে। তাহলে এমজি নিচের দিকে, অবশ্যই পৃথিবী তো নিচের দিকে টানবে, এমজি। আচ্ছা, এখন এই যে পৃথিবী নিচের দিকে টানতেছে, এই নিচের দিকে টানার কারণে এই লন রোলার কি করবে? ভূমির উপর একটা বল প্রয়োগ করবে। লন রোলার যদি ভূমির উপর একটা বল প্রয়োগ করে, ভূমি কি লন রোলারের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে না? নর্মাল লন রোলার যদি ভূমির উপরে এসে একটা বল প্রয়োগ করে, প্রত্যেকটা বলেরই একটা প্রতিক্রিয়া বল আছে, রাইট? প্রত্যেকটা ক্রিয়ারই কি আছে? একটা প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে যদি লন রোলার এসে একটা ক্রিয়া বল দেয়, ভূমি কি করবে? লন রোলারকে একটা প্রতিক্রিয়া বল দিবে। ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের ডিরেকশন কি হয়? উল্টা। তাহলে ক্রিয়া বল যদি নিচের দিকে কাজ করে, প্রতিক্রিয়া বল কোন দিক কাজ করবে? উপরের দিকে। তাহলে এই যে লন রোলারটা, এটা ভূমি থেকে যে প্রতিক্রিয়া বলটা ফেস করবে, সেটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে। কাজ করবে কোন দিকে? উপরের দিকে। এবং আমরা কি বলেছিলাম? এই প্রতিক্রিয়া বলটাই কিন্তু লন রোলারের অনুভূত ওজন বা লন রোলারের আপাত ওজন, এবং যার আপাত ওজন যত কম তাকে টানা তত ইজি। কারণ কি? তার ওজন কম মনে হবে। এবং যার আপাত ওজন যত বেশি তাকে টানা তত কঠিন। কেন? কারণ তার ওজন আমাদের কাছে বেশি মনে হবে। বলছিলাম না, আমরা সেই ওজনটাই ফিল করব যেটা সে প্রতিক্রিয়া বল হিসাবে পাচ্ছে। সো যার প্রতিক্রিয়া বল বেশি, সে কি তার ওজন আমাদের কাছে কি মনে হবে? বেশি মনে হবে। আর যার প্রতিক্রিয়া বল কম, তার ওজন আমাদের কাছে কি মনে হবে? কম মনে হবে। ঠিক আছে, এখন এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? আমি জানি ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বাট এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমি সামনে এক্সপ্লেনেশনে যাব। দেখো তো, এই এতটুকু বুঝেছো? এই দেখো দেখো দেখো, এতটুকু বুঝেছো? দেখো 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 দেখো, এতটুকু বুঝেছো কিনা? এতটুকু বুঝেছো কিনা ভাইয়ারা? আমাকে একটু জানাইতে হবে আমরা কি এতটুকু বুঝেছি। এই যে লন রোলারের ছবিটা আঁকছি, আমি ছবি পর্যন্ত বুঝছি কিনা? ছবি পর্যন্ত বুঝলেও এনাফ, ছবি পর্যন্ত বুঝলেও এনাফ। দেখেন তো, ওকে না ভাইয়া, কি না, রিক্যাপ প্লিজ। মোটামুটি বুঝছি আমি। আচ্ছা, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, সমস্যা নেই ভাই, আবার প্লিজ। আচ্ছা আচ্ছা, শুনো শুনো শুনো, আমি আবার বলি, শুনো মনোযোগ দিয়ে শুনো। একটা লন রোলার আছে, হয় তুমি এটাকে ঠেলবা অথবা তুমি টানবা, দুইটা অপশন আছে। এখন লম্বা লম্বি ভাবে তো ঠেলে লাভ নাই, তাই না? কারণ কি, লম্বা লম্বি ভাবে যদি তুমি ঠেলো, পুরা বলটাই যাচ্ছে এই দিকে। লন রোলার কি সামনের দিকে আগাবে? আগাবে না। লন রোলারকে তো তোমার সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে। সো এইভাবে উপর থেকে ঠেলে তো লাভ নাই, ঠেললে তো মাটির ভিতরে চলে যাবে, সামনের দিকে তো আর আগাবে না। ঠিক আছে, আবার তুমি এই বরাবরও ঠেলতে পারবা না। কেন? এই বরাবর ঠেলার জন্য তোমার মাটির মধ্যে শুয়ে পড়তে হবে। তুমি কি মাটির মধ্যে শুয়ে পড়তে পারবা? শুয়ে শুয়ে লন রোলার ঠেলবা? সম্ভব না। তার মানে লন রোলারকে তুমি ঠেলো বা টানো, যেটাই করো না কেন, তুমি করবা ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে, রাইট? সো ধরো আমরা ভূমির সাথে থিটা কোণে লন রোলারকে একবার ঠেলতেছি, আরেকবার থিটা কোণে কি করতেছি? লন রোলারকে টানতেছি। এখন আমরা দেখব এই দুইটার মধ্যে কোনটা বেশি ইজি, কোনটা করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এখন আমি একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করছিলাম, একটা হলো ওজন আর একটা হলো আপাত ওজন। ঠিক আছে, আমরা কি ওজন ফিল করি নাকি আমরা আপাত ওজন ফিল করি? শুনো, আমরা যেটা ফিল করি সেটা হলো আপাত ওজন। ঠিক আছে, পৃথিবীতে ওজন সবসময় সেম, সেটা হলো এমজি। পৃথিবী সবসময় এমজি বলেই টানবে, ওজনে কখনো তারতম্য হয় না। তারতম্য হয় হলো আপাত ওজনে। ওজনের ফর্মুলা সব সময় সেম, চেঞ্জ হয় কে? আপাত ওজন। আমরা যেটা ফেস করি বা আমরা যেটা ফিল করি, এখন এই আপাত ওজন জিনিসটা কি? দেখো, আমি ধরো একটা সারফেসের উপর আছি, ধরো যে আমি এখন ফ্লোরের উপর দাঁড়ায় আছি, বা তুমি ধরো এখন খাটের উপর বা যেখানেই আসো, কথার কথা, তুমি যেখানে আসো সেখানে তুমি একটা বল প্রয়োগ করতেছো না? অবশ্যই করতেছো। তুমি যদি তার উপর বল প্রয়োগ করো, সে তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে না? দিবে। ওই যে প্রতিক্রিয়া বলটা তুমি পাবা, ওটাকে তুমি ওজন হিসাবে ফিল করবা। বুঝছো? ওই যে প্রতিক্রিয়া বলটা তুমি পাবা, ওটাকে কি হিসাবে ফিল করবা? ওজন হিসাবে ফিল করবা। ঠিক আছে, এখন আমরা লন রোলারের ক্ষেত্রে দেখব কোনটার প্রতিক্রিয়া বল বেশি। কেন এটা দেখব? কারণ আমরা জানতে চাচ্ছি কোনটা টানা ইজি নাকি ঠেলা ইজি। এখন টানা বা ঠেলা ইজি এটা বুঝবো কেমনে?
ভাই যার ওজন কম মনে হবে তাকে কি টানাটা ইজি হবে না? তুমি চিন্তা করো, যার ওজন তোমার কাছে কম মনে হচ্ছে তাকে কি মুভ করে তুমি মজা পাবা না? অবশ্যই পাবা। আর যার ওজন বেশি তাকে মুভ করে তুমি মজা পাবা? অবশ্যই পাবা না। সো আমরা দেখবো এই দুজনের মধ্যে কার আপাত ওজনটা বেশি এবং কার আপাত ওজন কম। যার আপাত ওজন কম তাকে আমরা কি ইজিলি মুভ করাইতে পারবো। ঠিক আছে, কাহিনী বুঝছেন? ওকে, এবার আসেন, বলটা কাজ করছে এইভাবে, এই তো। তাহলে এটা যদি আমার থিটা অ্যাঙ্গেল হয়, এটাও কি হবে? থিটা হবে। কেন? বিপ্রতীপ কোণ। এখন আমি কি করছি, এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করে দিছি, একটা হলো এই বরাবর এফ কস থিটা আর একটা হলো এই বরাবর এফ সাইন থিটা। একটু যদি ভালো মতো খেয়াল করো, লন ডলারের উদ্দেশ্য কি তোমার? লন ডলারকে তুমি সামনের দিকে নিয়ে যাবা। এই যে এফ কস থিটা, এটা কি করবে? লন ডলারকে সামনের দিকে নিয়ে যাবে। বলের এই উপাংশটা কি করবে? লন ডলারকে সামনের দিকে নিয়ে যাবে। দেখো দুইটা জায়গায় কিন্তু এফ কস থিটা আছে। এফ কস থিটার কাজ কি? লন ডলারকে সামনের দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে, এই এফ কস থিটার কাজ কি? লন ডলারকে সামনের দিকে নিয়ে যাওয়া। এখন তুমি যদি এই বলের উলম্ব উপাংশের কথা চিন্তা করো, এই উলম্ব উপাংশ কাজ করবে কোন দিকে? নিচের দিকে। কেন ভাইয়া? ভাই বলই তো কাজ করতেছে নিচের দিকে। তুমি যখন লন ডলারকে ঠেলতেছো, তুমি বলটা দিচ্ছ কোন দিকে? নিচের দিকে। তুমি অ্যাঙ্গেল করে দাও, যেভাবেই দাও, তুমি দিচ্ছ কোন দিকে ভাই? নিচের দিকে। তাহলে এই বলের যে উলম্ব উপাংশ সেটাও কোন দিক কাজ করবে? নিচের দিক কাজ করবে। সেটাই লেখা আছে এফ সাইন থিটা। ঠিক আছে, এখানে আসো, এখানে খেয়াল করো, আনুভূমিক উপাংশ তো এফ কস থিটা এই বরাবর, ঠিক আছে, কিন্তু উলম্ব উপাংশ কিন্তু এবার নিচের দিকে না। কেন? কারণ যখন তুমি টানতেছো, বলটাকে দিচ্ছ কোন দিকে? উপরের দিকে, তাই না? তুমি যেভাবে টেনে আনতেছো না, তার মানে বলটা আসতেছে কোন বরাবর? দেখো উপরের দিকে আসতেছে। সো যেহেতু বল যাচ্ছে উপরের দিকে, তাহলে বলের উলম্ব উপাংশ কোন দিকে যাবে? অবশ্যই উপরের দিকে যাবে। আর উলম্ব উপাংশের মান কত হবে এখানে? এফ সাইন থিটা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার পৃথিবীতে একটা নির্দিষ্ট বল সবসময় প্রয়োগ করবে ভাই, সেটা কত? এমজি। তাহলে দেখো এই লন ডলারের উপরও আমার পৃথিবীর বল এমজি, এই লন ডলারের উপরও পৃথিবীর বল কত? এমজি। এটা তো অলওয়েজ থাকতেছে, পৃথিবীতে এই বল প্রয়োগ করতেছেই। ঠিক আছে, এখন পৃথিবী যখন ওকে এই বলে টানতেছে, তখন লন ডলার কি করবে? ভূমির উপর একটা বল প্রয়োগ করবে। লন ডলার যদি ভূমির উপর একটা বল প্রয়োগ করে, তাহলে অবশ্যই ভূমি লন ডলারকে কি দিবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। কি দিবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। সেই প্রতিক্রিয়া বলটা কোন দিক কাজ করবে? ক্রিয়া বলের বিপরীতে। ক্রিয়া বলের বিপরীতে। তো তুমি নাম চেঞ্জ করো, এটার নাম দাও আর1, এটার নাম দাও আর2। আর1টা কি? ঠেলার ক্ষেত্রে প্রতিক্রিয়া বল, আর2টা কি? টানার ক্ষেত্রে প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এখন দেখো তো এই ছবি ক্লিয়ার হয়েছে কিনা? এখন দেখো, এই এই দেখো 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 এখন ক্লিয়ার হয়েছে কিনা? আরেকবার বললাম, এখন কি আমাদের ক্লিয়ার হয়েছে? স্যার 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 দেখেন দেখেন দেখেন। ও মাই গড, আমার আজকে খুবই স্লিপি স্লিপি লাগছে। আমি কি উল্টা উল্টা বুঝাচ্ছি? আমি কি খারাপ বুঝাচ্ছি আজকে? আমি জানি না, হতে পারে। আচ্ছা, ওকে, মুশফিকুর বলছে ইয়েস ব্রো। ওকে, ঠিক আছে। বাকিদের কি অবস্থা? জিউস বলছে জি ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, তারপর বাকিরা যারা বুঝতে পারতেছিলেন না, আমার মনে হয় আজকে একটু এফিসিয়েন্সি কমে গেছে, বুঝছো? আমি প্রথমবার কেন যেন বুঝাইতে পারতেছি না, আই ডোন্ট নো কি হয়েছে আমার আজকে। আচ্ছা, শামিন বলছে ইয়েস ব্রো। ওকে, সুমাইয়া বলছে ক্লিয়ার। ওকে, আলবাব বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। রোকান বলছে ক্লিয়ার ব্রো। ওকে, ঠিক আছে। শামিন বলছে একদম ক্লিয়ার। এবার ঠিক আছে। ওকে ওকে ওকে, এখন আমাদের কাজ কি বলতো? এখন আমাদের কাজ এই আর1 আর আর2 বের করা। যার এই প্রতিক্রিয়া বলের মান বেশি হবে তার কি আপাত ওজন বেশি হবে, এবং যার আপাত ওজন বেশি হবে তাকে মুভ করানো কঠিন হবে। এখন দেখো এই আপাত ওজন বের করবো কি? আমরা একটা টেকনিক আছে। আচ্ছা, লন রোলার যখন আমরা ঠেলি, তোমরাই বলো, যখন আমরা ঠেলি বা টানি, লন রোলার কি উপরের দিকে উঠে আসে নাকি সামনের দিকে আগায়? তোমরা বলো, তোমরা বলবে। এটা মাঠে দেখছো না, ক্রিকেট খেলার সময় যেমনি করে নিয়ে যায় বা যেমনি করে নিয়ে আসে, যেটাই করে, যেটাই করুক না কেন, লন রোলারকে যখন আমরা ঠেলি বা টানি, লন রোলার কি কখনো উপরের দিকে উঠে আসে? মানে আমরা টান দিলাম, লন রোলার উপরে উঠে গেল, এরকম হয় নাকি আনুভূমিক বরাবর আগায়? কোনটা হয় বলো তো? কখনো উপরের দিকে উঠে লন রোলার? এই কখনো ওঠে? একটু জানাও তোমরা। এটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা দেখছো আই গেস, সবাই দেখার কথা। ঠিক আছে, কখনো কি উপরের দিকে উঠে ভাই? কখনো লন রোলার উপরের দিকে উঠে আছে? বলতো, একটু একটু বল, একটু বল, তোদের কাছে শুনি। আমি তো নাহলে বলে দিব, সমস্যা নেই। কখনো কি লন রোলার উপরের দিকে উঠে আসে ভাই টান দিলে? জীবনে। এই যে কেউ কিছু বলে না, তোরা জানিস না ভাই, তোদের দিয়ে আমি কি করব? আচ্ছা, ফতেমা বলছে ভূমি বরাবর যায়। এই তো ঠিক আছে, দেখছো ও পারে। আচ্ছা, জিওস বলছে হ্যাঁ আনুভূমিক বরাবর এগিয়ে যায়। হ্যাঁ, আমি বলছে না, হ্যাঁ উপরের দিকে কখনো উঠে আসে না। শুনো, উপরের দিকে উঠে আসেন, এটার মানে কি? মানে হলো এই ওয়াই অক্ষ বরাবর লন রোলারের উপর কোনো রকম লব্ধি বল কাজ করতেছে না।
আমরা নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে কি পড়ছি, যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে সেই বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু কি হয় বলতো, সমবেগে সরল পথে চলতে থাকে। এখন লন রোলার ওয়াই অক্ষ বরাবর কি চলতেছে বা মুভ করতেছে? ওয়াই অক্ষ বরাবর মুভ করতেছে না। লন রোলার যেহেতু ওয়াই অক্ষ বরাবর মুভ করতেছে না, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর লন রোলারের উপর কোনো রকম কোনো বল কাজ করতেছে না। কাহিনী বুঝছো? ওয়াই অক্ষ বরাবর তো লন রোলার মুভ করতেছে না, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর লন রোলারের উপর কোনো রকম কোনো ফোর্স কাজ করতেছে না। কিন্তু ভাইয়া আপনি তো এখানে 3টা করে ফোর্সের ছবি এঁকে রাখছেন, এই যে একটা ফোর্স আঁকছেন, এই যে একটা ফোর্স আঁকছেন, এই যে একটা আঁকছেন, এই 3টাই তো ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। আবার এখন আপনিই বলতেছেন ওয়াই অক্ষ বরাবর কোনো ফোর্স নাই। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর 3টা ফোর্স কাজ করতেছে, বাট এদের লব্ধি হয়ে যাবে 0। বুঝছো কাহিনী? এই বরাবর কি আছে? R1 আছে। এই বরাবর কি আছে? mg আছে। এই বরাবর কি আছে? f sin থিটা আছে। তাহলে নিচের দিকে টোটাল ফোর্স কত? নিচের দিকে টোটাল ফোর্স হলো mg প্লাস f sin থিটা। উপরের দিকে টোটাল ফোর্স কত? জাস্ট R1। যদি R1 আর mg প্লাস f sin থিটার ভ্যালু সমান হয়, যদি এই ভ্যালুটা সমান হয়ে যায়, তাহলে এই ভেক্টর আর এই দুটো ভেক্টর পরস্পরকে বাদ দিয়ে দিবে না? মনে আছে না ভাই, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে তখন লব্ধি কেমনে বের করো? বড়টা মাইনাস ছোটটা। এখন দুইটা ভেক্টর বিপরীতে কাজ করতেছে, যদি তাদের মানই সমান হয় তাহলে তাদেরকে যোগ করলে রেজাল্ট কি আসবে? 0 আসবে। কি আসবে? 0 আসবে, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে যদি মান সমান হয় তাহলে রেজাল্ট কি চলে আসবে? 0 চলে আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার R1 এর ভ্যালু যদি mg প্লাস f sin থিটার সমান হয়, তখন কি ওয়াই অক্ষ বরাবর কোনো লব্ধি বল থাকবে? থাকবে না। এন্ড ওয়াই অক্ষ বরাবর যদি কোনো লব্ধি বল না থাকে, আমাদের এই লন রোলার ওয়াই অক্ষ বরাবর মুভ করবে? করবে না। সিম্পল। সেখানে লন রোলার ওয়াই অক্ষ বরাবর মুভ করতেছে না, তার মানে কি এখানে ওয়াই অক্ষ বরাবর আসলে কোনো লব্ধি বল নাই। এন্ড যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো লব্ধি বল নাই, তাহলে আমরা কি বলতে পারি? এই বল এই দুইটা বলকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তার মানে R1 ইজ ইকুয়ালস টু mg প্লাস f sin থিটা। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে যদি এইটার জন্য বলি, বলো এটার জন্য কি হবে? তোমরা বলবা এটার জন্য কি হবে? বলো 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 দেখি কে কে পারেন। এইটার জন্য কি হবে? এই লন রোলার কি ওয়াই অক্ষ বরাবর মুভ করবে? করবে না। তার মানে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল কি হবে? 0 হবে। যদি ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল 0 হয়, তাহলে এটার জন্য ইকুয়েশন কি হবে? বলো বলেন বলেন, এটা আপনারা বলবেন। দেখেন 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 দেখেন, আমাকে বলেন, আমাকে বলেন 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 বলো বলো বলো। আচ্ছা, ইয়াচিন বলছে নো। কি নো? হ্যাঁ, এটার ইকুয়েশন বলো। হ্যাঁ, এটার ইকুয়েশন বলো। আচ্ছা, জিউস বলছে R2 is equals to mg। আচ্ছা ঠিক আছে, ওকে। ইফাত বলছে mg প্লাস f sin থিটা প্লাস R2। হ্যাঁ, আচ্ছা, রাফি বলছে mg প্লাস f sin থিটা। আচ্ছা, ওকে ভাই, কিভাবে বুঝবো যে মুভ করতেছে না? ভাই এটা বাস্তব জীবন থেকে বোঝা লাগবে। বাস্তব জীবনে মুভ করে না, তার মানে এরা মুভ করবে না। বাস্তব জীবনে লন রোলার কি উপরের দিকে উঠে কখনো? কখনোই উঠে না। তো প্রথমেই বললাম, আচ্ছা R2 সমান mg প্লাস f sin থিটা। আচ্ছা, R2 প্লাস f sin থিটা ইজ ইকুয়ালস টু mg। কিছুই আসতেছে না মাথায়। আচ্ছা ঠিক আছে, প্রাইভেট গ্রুপে ঢুকতে পারতেছি না কেন? R2 ইজ ইকুয়ালস টু mg, mg ইজ ইকুয়ালস টু R2 প্লাস f sin থিটা। ভাই আগের ক্লাসগুলো রেকর্ডেড কোথায় পাবো? এই গ্রুপে পাবা। mg ইজ ইকুয়ালস টু R2 প্লাস f sin থিটা, f sin থিটা প্লাস R2 ইজ ইকুয়ালস টু mg। এই তো ঠিক আছে। দেখো শুনো, ওয়াই অক্ষ বরাবর যদি লব্ধি বলকে 0 করতে চাও তাহলে কি করতে হবে? খুবই সিম্পল টেকনিক। ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যে বলগুলা কাজ করতেছে তাদের যোগফল হবে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যে বলগুলা কাজ করতেছে তাদের যোগফলের সমান। সিম্পল। তাহলেই তো, যদি তাদের মান সমান হয় তাহলে কি হচ্ছে? তারা তো পরস্পর বিপরীতে কাজ করতেছে না, লব্ধি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। উপরের দিকে কে কাজ করতেছে? f sin থিটা প্লাস R2। এটা হলো উপরের দিকে টোটাল ফোর্স। এটা কি? উপরের দিকে টোটাল ফোর্স। নিচের দিকে টোটাল ফোর্স কত? একটাই বল আছে নিচের দিকে, সেটা কত? mg। তাহলে যদি উপরের দিকে টোটাল ফোর্স আর নিচের দিকে টোটাল ফোর্স সমান হয়ে যায়, তাহলে তারা পরস্পরকে কি করবে? ক্যান্সেল করে দিবে। আর ক্যান্সেল করে দিলে কি হবে? ওয়াই অক্ষ বরাবর কোনো লব্ধি বলই থাকবে না। যদি ওয়াই অক্ষ বরাবর কোনো লব্ধি বল না থাকে, তাহলে আমাদের লন রোলার কি ওয়াই অক্ষ বরাবর মুভ করবে? করবে না। সো আলটিমেটলি কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে ফেলছে। এখান থেকে জাস্ট R2 এর মানটা বের করো। R2 ইজ ইকুয়ালস টু কি আসবে? mg মাইনাস f sin থিটা। ওকে, সো দেখেন আমাদের প্রথম ক্ষেত্রে প্রতিক্রিয়া বলের মানও চলে আসছে
এবং দ্বিতীয় ক্ষেত্রেও প্রতিক্রিয়া বলের মান চলে আসছে। এমন কেউ আছেন যে এই জিনিস বুঝেন না এখনো? পরীক্ষায় কিন্তু এটা আসবে, তোমার এই ছবি টবি সব আঁকতে হবে, সিরিয়াসলি আসবে, আর এই জিনিস সব তোমার আঁকতে হবে, ঠিক আছে? সেটা তোমার ক্লাস টেস্টে আসুক, তোমার হাফ ইয়ারলিতে আসুক, টেস্টে আসুক, এইচএসসিতে আসুক, কখনো না কখনো এই জিনিস তোমার ফেস করতে হবেই, মাস্ট। ওকে, সো ক্লিয়ার করে নাও। এখন যদি না বুঝে থাকো ক্লিয়ার করে নাও, সমস্যা নেই কোনো, না বুঝলে বলো, সমস্যা নেই, ঠিক আছে? দেখো বুঝছো কিনা? আমরা দুইটা প্রতিক্রিয়া বলের মান বের করছি। কেন প্রতিক্রিয়া বলের মান বের করছি? কারণ এই প্রতিক্রিয়া বলগুলোই আসলে আপাত ওজনকে রিপ্রেজেন্ট করে, এটা তো প্রথমে বুঝাইলাম। ওকে, দেখেন স্যার, বুঝছেন কিনা, বুঝছেন কিনা? বলেন 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 বলেন, কুইক 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 কুইক। এই বুঝছো কি না? বলো 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 বলো, একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, তাড়াতাড়ি বলো। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, মিলন বলছে ক্লিয়ার, ওকে, সেরা সেরা। তারপর বাকিদের রাফি বলছে জি ভাই, আরে সেরা 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 সেরা। হয়েছে? পারবি তাহলে? সুমাইয়া বলছে ভাইয়া বুঝো নাই, বুঝি নাই। কি বুঝো নাই ভাইয়া, কি বুঝো নাই? রোকান বলছে বুঝছি ভাই। ওকে, তুমি কি মাঝখান থেকে শুনতেছো? প্রথম থেকে শুনলে তাই গেছ বোঝা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই। কি বুঝো নাই বলো বলো ভাই, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, আরেকবার বলতেছি, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছি এটা আবার বলবো। আচ্ছা দেখো, ওই লন রোলারকে ঠেলতেছি একবার, লন রোলারকে টানতেছি আরেকবার। আমি প্রথমে ঠেলারটা এক্সপ্লেন করি। যখন ঠেলতেছি তখন আমার বল কাজ করতেছে এইদিকে, বলের একটা আনুভূমিক উপাংশ আছে এইদিকে, উল্লম্ব উপাংশ আছে একটা এইদিকে, ঠিক আছে? সো আমরা কি করলাম, আমাদের সুবিধা মতো বলকে দুইটা ডিরেকশনে ভাগ করে নিলাম। সো যখন আমি বলকে দুইটা ডিরেকশনে ভাগ করে ফেলবো তখন কিন্তু এই বলের আর কোনো অস্তিত্ব নেই। এটা আমরা প্রথমে বলছিলাম, কালকের লেকচারও বলছিলাম, যে যখন একটা ভেক্টরকে বিভাজন করা হয় তখন এই মেইন ভেক্টরের আর কোনো অস্তিত্ব থাকে না। তো যখন এই বলকে আমি দুই ভাগে ভাগ করবো, এফ কস থিটা আর এফ সাইন থিটায়, তখন কিন্তু এই এফ এর আর কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? ওকে ফাইন। এখন এই বস্তুর উপর একটা ওজন কাজ করবে সবসময়, পৃথিবী একটা বলে টানবে, সেটা কত? এমজি। আর উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, সেটা কত? আর1, সেটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? এখন এই রিয়াকশন ফোর্সের মানটা আমার বের করতে হবে। কেন? কারণ রিয়াকশন ফোর্সটাই ওর আপাত ওজনকে রিপ্রেজেন্ট করে, মানে ওকে টানার সময় আমরা ওর ওজন কত ফিল করব সেটাই হলো এই আর1। এই লন রোলারকে টানার সময় বা ঠেলার সময়, মানে ওকে গতিশীল করার সময় আমরা ওর ওজন কত ফিল করব সেটাই হলো কি এই আর1। কাহিনী বুঝছো? ওকে, এখন এই আর1 এর ভ্যালু কেমনে বের করব? দেখো, লন রোলারকে যখন আমরা ঠেলি বা টানি তখন কিন্তু লন রোলার ওয়াই অক্ষ বরাবর মুভ করে না, ও মুভ করে জাস্ট এক্স অক্ষ বরাবর। তার মানে কি, ওয়াই অক্ষ বরাবর লন রোলারের উপর লব্ধি বল 0। এখন ওয়াই অক্ষ বরাবর ওর তিনটা বল কাজ করতেছে, উপরের দিকে আর1, নিচের দিকে এমজি, আর নিচের দিকে এফ সাইন থিটা। কখন ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল 0 হওয়া সম্ভব? যখন ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে বল আর নিচের দিকের বলের মান সমান হবে। যখন ওয়াই অক্ষ বরাবর উপরের দিকের বল আর নিচের দিকের বলের মান সমান হবে, তখনই কিন্তু ওয়াই অক্ষ বরাবর লব্ধি বলের মান হয়ে যাবে 0। আর ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল 0 মানে কি? ওয়াই অক্ষ বরাবর ওর উপর কোনো বল কাজ করতেছে না অ্যাকচুয়ালি, মানে লব্ধিভাবে তো কোনো বল কাজ করতেছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই ও ওয়াই অক্ষ বরাবর মুভও করবে না। তাহলে আমি যদি ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করি যে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে বল আর1 ইজ ইকুয়ালস টু ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে বল এমজি প্লাস এফ সাইন থিটা, তাহলে কি আর1 এর মান পেয়ে যাচ্ছি না? বুঝছো? ঠিক সেম ভাবে আমরা কি করছি, আর2 এর মানও বের করছি। ওকে, এইবার কি বুঝছো নাকি এবারও বুঝো নাই? দেখো, এই গ্রুপেই পাবা ভাই, এই গ্রুপেই পাবা। যদি ঠেলার চেয়ে টানা সহজ হয় তাহলে গাড়ির ইঞ্জিনে কিভাবে সিস্টেম করা থাকে, ইঞ্জিন সামনে রেখে গাড়ি টেনে নেওয়া হয়? ভাই ওগুলো কমপ্লিটলি ডিফারেন্ট থিং, এগুলো তো ম্যানুয়াল জিনিস ভাই, ওগুলোর সাথে এটা মেলানো যাবে না। গাড়ির ইঞ্জিনের ব্যাপার স্যাপার আলাদা, ওগুলো পুরো আলাদা। আচ্ছা দাদা, পেইড ব্যাচে জয়েন হওয়ার জন্য কি কি করতে হবে জানাবেন একটু। এই যে দেখো, আমি পিন্ড পোস্টে একটা ডিটেলস দিয়ে রাখছি, এই পোস্টে গিয়ে দেখো বিকাশ বা নগদ নাম্বার পেয়ে যাবা, সেই নাম্বারে 1500 টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন করলেই কাজ শেষ। আচ্ছা বুঝছি ভাই, ওকে ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড ইট। ওকে ঠিক আছে, বুঝছি দাদা। এখন দেখো, এখন কি সবাই বুঝছো? এখন সবাই বুঝছো? আমরা অনেক স্লো হয়ে যাচ্ছি, আই ডোন্ট নো এত স্লো কেন হচ্ছি, আই ডোন্ট নো, বাট মানে তোমরা কি বুঝছো নাকি বুঝো না? বলো বলো বলো, বুঝছো কিনা? বুঝছি দাদা, সেরা। ওকে ঠিক আছে, ওকে এখন সবাই বুঝছি, ঠিক আছে। সো এখন আমাকে বলো তো, আর1 আর আর2 এর মধ্যে কোনটা বড় হবে? কি মনে হচ্ছে? আর1 এবং আর2 এর মধ্যে কোনটা বড়? বলো বলো বলো। এক নাম্বার অপশন আছে আর1 ইজ গ্রেটার দ্যান আর2, 2 নাম্বার অপশন আছে আর2 ইজ গ্রেটার দ্যান আর1। বলো কোনটা মনে হচ্ছে তোমার কাছে? কোনটা বড়? বলো বলো। আর1 এবং আর2 এর মধ্যে কোনটা বড় তোমার কাছে কি মনে হচ্ছে? অপশন নাম্বার 1 নাকি অপশন নাম্বার 2? কি মনে হচ্ছে ভাই?
বলো বলো বলো, পেইড কোর্সে কি আরেকটা চ্যাপ্টার চলতেছে? না, এটা শেষ হলে পেইড কোর্সে আরেকটা চ্যাপ্টার শুরু হবে, চলতেছে না। R1 বড় হবে, আচ্ছা ঠিক আছে। একজন বলছে, রাফি বলছে R1 বড় হবে, জিউস বলছে R1 গ্রেটার দেন R2, ঠিক আছে। শাফিন বলছে R1 বড়, ওকে ঠিক আছে। বাকিদের কি মনে হচ্ছে? বাকিদের কাছে কি মনে হচ্ছে? দেখলেই বোঝা যায়। রোকন বলছে R1 বড়, ওকে ঠিক আছে। ইয়াচিন বলছে 1, হ্যাঁ ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি R1টা বড়, সরি, কে বড়? R1 বড়। সো R1 যদি বড় হয় তার মানে কি 1 নাম্বার কেসে আপাত ওজন বেশি। তাহলে আমরা কি বলতে পারি? 1 নাম্বার কেসে মানে কি ঠেলার ক্ষেত্রে আপাত ওজন বেশি। ঠেলার ক্ষেত্রে কি আপাত ওজন বেশি, আপাত ওজন বেশি, ঠিক আছে। ঠেলার ক্ষেত্রে কি আপাত ওজন বেশি। ভাই ঠেলার ক্ষেত্রে যদি আপাত ওজন বেশি হয় আর টানার ক্ষেত্রে যদি আপাত ওজন কম হয়, তাহলে কোনটা তোমার জন্য ইজি? ঠেলা বেশি ইজি না টানা বেশি ইজি? অবশ্যই টানা বেশি ইজি। কেন? কারণ টানার ক্ষেত্রে আপাত ওজনটা কম। ওকে, তাহলে কোনটা বেশি ইজি? টানা বেশি ইজি। ওকে, একদম ইজি একটা টপিক ভাই, এখানে কঠিন কিছুই নাই, একদম সোজা। একবার বুঝে গেলে এই জিনিস আর কোনো ইস্যু নাই, একদম সোজা, ঠিক আছে। আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। আমার মনে হয় না কারো ঝামেলা থাকা উচিত এখন। অনেক ডিটেলসে বলা হয়েছে। তো এই জিনিস তোমরা যদি পরীক্ষার হলে লিখে আসতে না পারছো, একদম খবর আছে, একদম খবর, ঠিক আছে। চলো, পারবে না সবাই? বলো তো, পারবে না? টানা টানা, হ্যাঁ টানা টানা টানা। ওকে, আজ এখনই ক্লাস, মাত্র বাসায় আসলাম। হ্যাঁ আজকে একটু আর্লি ক্লাস, কারণ আমার আজকে 8টার সময় আবার 23 ব্যাচের ক্লাস আছে। ওকে, সো তার জন্য আগে নেওয়া লাগতেছে তোমাদেরটা, ঠিক আছে। কারণ তোমাদের ক্লাস এখন আমরা রেগুলার নিব, কারণ ভেক্টরটা শেষ করা লাগবে, তার জন্য আমরা এমনি পিছিয়ে আছি। ওকে ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই এতটুকু নিয়ে? টানা বেশি ইজি ঠেলার চেয়ে, এটা কোনো কনফিউশন নাই। গুড, এবার আসো কোয়েশ্চেন নাম্বার 2, এর অ্যান্সার তোমরা দিবা। কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্সার তোমরা দিবা। 2তে কি বলছে? লন রোলার ঠেলা এবং টানা দুটির মধ্যে, এই যে দুইটা কাজ, একটা হলো আপনি লন রোলারকে ঠেলতে পারেন, আর একটা হলো আপনি চাইলে লন রোলারকে টানতে পারেন। এই দুটির মধ্যে কোনটি বেশি ইফেক্টিভ? ঠিক আছে, কোনটি বেশি কার্যকর? এটা ধরেন আপনার পরীক্ষায় আসছে, নর্মালি তো প্রথমটাই আসে, তাই না? নর্মাল পরীক্ষায় তো প্রথমটাই আসে যে ভাইয়া কোনটা বেশি সোজা, লন রোলার টানা বেশি সোজা নাকি ঠেলা বেশি সোজা? ধরো পরীক্ষায় আসছে এই সোজার ব্যাপার আসে নাই, কি আসছে? লন রোলার ঠেলা এবং টানা এই দুইটার মধ্যে কোনটা বেশি কার্যকর? বলো কি অ্যান্সার লিখবা? বলো 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 বলো, কি অ্যান্সার লিখবা ভাই? বলো বলো বলো। আচ্ছা, অনেক রকম উত্তর দেখতে পাচ্ছি আমি। মিলন বলছে টানা, শাফিন বলছে ঠেলা, আনান বলছে টানা, ওকে, ফুয়াদ বলছে টানা, শাফিন বলছে ঠেলা, ইয়াচিন বলছে টানা, মোস্তাফি বলছে টানা, ওকে। বাকিদের কাছে কি মনে হচ্ছে? প্রত্যয় বলছে ঠেলা, ওকে, জোরা বলছে ঠেলা, আচ্ছা ঠিক আছে, ওকে, শাফিন বলছে ঠেলা, আচ্ছা ওকে ওকে, অনেক রকম উত্তর দেখতে পাচ্ছি আমি। সাব্বির বলছে টানা, আচ্ছা, জিউস বলছে ঠেলা, আচ্ছা ঠিক আছে, ওকে, শাফিন আবারও বলছে ঠেলা, শাফিন অনেকবার খালি ঠেলা ঠেলাই বলতেছে, ঠিক আছে, ওকে 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 ওকে, গুড। এটার অ্যান্সার হবে ঠেলা। কি অ্যান্সার হবে? ঠেলা, ঠিক আছে। কেন ভাইয়া? ঠেলা কেন? টানা তো ভাইয়া ইজি, তাহলে ঠেলা কেন কার্যকর ভাইয়া? আচ্ছা তুমি আমাকে বলো, লন রোলারের কাজ কি? মাঠ সমান করা, রাইট? লন রোলারের কাজ কি? মাঠ সমান করা। মাঠ সমান করার জন্য কি লাগবে? মাঠের উপর নিচের দিকে যত বেশি বল পড়বে, মাঠ কি তত তাড়াতাড়ি সমান হবে না? খুবই ইজি। লন রোলারের কাজ কি বলো? এটার কাজ কি? এটার কাজ হলো মাঠ সমান করা। কি? মাঠ সমান করা। এখন মাঠ কখন তাড়াতাড়ি সমান হবে? মাঠ কখন তাড়াতাড়ি সমান হবে? যখন নিচের দিকে বেশি বল কাজ করবে, রাইট? কখন তাড়াতাড়ি সমান হবে বলো তো? যখন নিচের দিকে বেশি বল কাজ করবে। কি করবে? নিচের দিকে বেশি বল কাজ করবে, ঠিক আছে। নিচের দিকে যখন বেশি বল কাজ করবে তখন মাঠ কি হবে? মাঠ তাড়াতাড়ি সমান হবে। তখন মাঠ কি হবে? মাঠ তাড়াতাড়ি সমান হবে। কাহিনী বুঝতেছো? যখন নিচের দিকে বেশি অ্যামাউন্টে বল কাজ করবে, বেশি অ্যামাউন্টে ফোর্স কাজ করবে, তখন কি হবে? মাঠ তাড়াতাড়ি সমান হবে। তাহলে একটু আগে যে আমরা ছবিটা আঁকলাম, দেখেন তো এখানে কোথায় নিচের দিকে বেশি বল কাজ করতেছিল? ঠেলার ক্ষেত্রে। টানার ক্ষেত্রে কিন্তু একটা মাত্র বল, এমজি। ঠেলার ক্ষেত্রে কয়টা বল? দুইটা বল, এমজি প্লাস এফ সাইন থিটা, ঠিক আছে। সো
সো ঠেলার ক্ষেত্রে নিচের দিকে বল কত ছিল? ঠেলার ক্ষেত্রে নিচের দিকে ছিল mg প্লাস f sin থিটা নিচের দিকে, আর টানার ক্ষেত্রে কত ছিল বলো তো নিচের দিকে? জাস্ট mg, আর কিচ্ছু না। তাহলে কোন ক্ষেত্রে বেশি বল পাওয়া যাচ্ছে নিচের দিকে? ঠেলার ক্ষেত্রে। তাহলে যেহেতু ঠেলার ক্ষেত্রে নিচের দিকে বেশি বল পাওয়া যাচ্ছে, তাই ঠেলে নিয়ে গেলে মাঠ কি হবে? তাড়াতাড়ি সমান হবে। তাহলে লন রোলার কোনটা বেশি কার্যকরী, টানা না ঠেলা? অবশ্যই অবশ্যই ঠেলা। ঠিক আছে, পারবা? ক নাম্বার আসলে পারবা? কি বেডা আক্তার বেডি না, বেডি খালি বেডি। হোয়াট হোয়াট মিতু আপু তুমি তো বেডা আক্তার বেডি? হ্যাঁ হ্যাঁ, কারণ কোনো কম কি ভাই? তোমরা কি লিখতেছো ভাই? তোমাদের কাহিনী আমি বুঝিই না। আচ্ছা জিউস বলতে পেরেছি ভাই, গুড 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 গুড। বাকিরা, বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা ভাই? প্রায় 40 মিনিট হয়ে গেল, আমি খালি লন রোলারই পড়াচ্ছি। তাড়াতাড়ি চলো, আবার ধরা খেলাম। ধরা খাওয়াই তো জীবন রে পাগলা, ধরা খাওয়াই তো জীবন। চলো চলো, বুঝছি এবার। আরে সেরা সেরা, সবাই বুঝছি, সবাই বুঝছি। তাহলে পরেরটাই যাই, ক্লিয়ার? চলো, এখন আর একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেন। চলেন চলেন চলেন, 3 নাম্বার প্রশ্ন, উত্তর দেন। 3 নাম্বার প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছে লন রোলার, লন রোলার ঠেলা, ঠেলা এবং টানার মধ্যে, টানার মধ্যে আপাত ওজনের পার্থক্য কত? আপাত ওজনের পার্থক্য কত? ঠিক আছে, আপাত ওজনের পার্থক্য কত? ওকে, অপশন দিছে কি? 1 f sin থিটা, 2 twice f sin থিটা, 3 mg প্লাস f sin থিটা এবং 4 0। ঠিক আছে, চলো। লন রোলার ঠেলা এবং টানা, এই যে দুইটা কেস, দুইটা কেস আমরা দুই রকম আপাত ওজন পাইছিলাম। এই দুইটার মধ্যে পার্থক্য কত? এই দুইটা আপাত ওজনের পার্থক্য কত? এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, বলো তো কত হবে? বলো বলো কত হবে? তাড়াতাড়ি, এটা পারতে হবে। কাহিনী হলো মিতু আপু মেয়ে, কিন্তু লাইভ ক্লাস করতেছে বাপের আইডি থেকে, তাই বললাম দাদা বেডি। নাউজুবিল্লাহ, সেগুলো কি কমেন্ট ভাই? পড়ালেখা কর না রে। আচ্ছা, সাব্বির বলছে 2, জেউস বলছে 2f sin থিটা, ইফাত বলছে 2, জোরা বলছে 2 নাম্বার। আচ্ছা, রাফি বলছে 2। আচ্ছা, ওকে ওকে ওকে। ফুয়াদ বলছে 2। আচ্ছা ঠিক আছে, গুড। আরশ বলছে 2। আরে সেরা সেরা। শাওন বলছে mg প্লাস f sin থিটা। ওকে আসলে ধরে একটু মাইট দেওয়া দরকার। এই তুমি mg প্লাস f sin থিটা বললা কেন? সমস্যা কি? দেখো, এটার অ্যান্সার তো 2 হবে ভাই। এক ক্ষেত্রে ওজন কত? mg প্লাস f sin থিটা। আর এক ক্ষেত্রে ওজন কত? mg মাইনাস f sin থিটা। একটা থেকে যদি একটা বিয়োগ করি কি থাকবে? 2f sin থিটা। তাহলে এই দুটার পার্থক্য কত? দুইটা আপাত ওজনের 2f sin থিটা। ভাই অ্যান্সার কি হবে? 2f sin থিটা। সোজা বিয়োগ করলেই তো পারা যায়। পেট ব্যাচে কি ভর্তি হওয়া যাবে ডিসকাউন্টে? হ্যাঁ, 10 তারিখ পর্যন্ত যাবে। 10 তারিখ পর্যন্ত ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। কাহিনী মাথায় আসতেছে না ভাই, এই কাহিনী মাথায় আসা লাগবে না। এতক্ষণ পড়ানোর পরও যদি বলো কাহিনী মাথায় আসতেছে না, এগুলো প্রত্যেকটা জিনিস তো ক্লিয়ার করে আসলাম ভাই। এই যেখানে ছিল না, ছিল না দুইটার ওজন, এটা কি? প্রথমটার আপাত ওজন mg প্লাস f sin থিটা, এটা কি? দ্বিতীয়টার আপাত ওজন mg মাইনাস f sin থিটা। দুটো বিয়োগ করলে তো 2f sin থিটা চলে আসে। পার্থক্য মানে কি? একটা থেকে আরেকটা বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, আর ওখান থেকে r2 বিয়োগ করলে কত আসবে? 2f sin থিটা আসবে। সেটাই তো জানতে চাওয়া হয়েছে। বুঝতে পেরেছো? এই বুঝছো? দেখো, দেন না অ্যান্সারে? হ্যাঁ, দিলাম তো দিলাম তো দিলাম তো দিলাম তো দিলাম তো রে বাবা। এইচএসসি 23-এর জন্য কিছু আছে? এইচএসসি 23-এর হলো তোমার ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস শুরু হবে আজকে রাত 10টায়। প্রমিত দাদা মনে হয় গ্লো অ্যান্ড লাভলি লাগাতে, নাউজুবিল্লাহ। জি ভাই, ওকে ঠিক আছে, ডান। ওকে ওকে, সবাই বুঝছো? তাহলে কিন্তু আমি লন রোলার এখানে ক্লোজ করব। লন রোলার নিয়ে কারো কোনো সমস্যা হবে? লন রোলার কি ক্লিয়ার? ভাই 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 ভাই, লন রোলার ক্লিয়ার? এর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো রকম কোনো কনফিউশন আছে? ক্লিয়ার ক্লিয়ার বলতো? ইয়েস, বুঝছি, গট ইট। পড়বো এখন, সে পারবে এখন, সে আচ্ছা ওকে ঠিক আছে, গুড। ঠিক আছে, সবাই পারবো? লন রোলার ক্লিয়ার সবার? তাই কিন্তু আমি সামনে গেলাম। যদি ক্লিয়ার হয় সামনে গেলাম। আচ্ছা, সুমাইয়া বলছে ক্লিয়ার, ওকে। রাফি বলছে ক্লিয়ার, ওকে স্যার। তাহলে এবার আমরা যেটা করতে পারি, এবার লেখেন নৌকার গুণ টানা। কি?
নৌকার গুণ টানা। ঠিক আছে, কি লিখবেন? নৌকার গুণ টানা। ঠিক আছে, এই যে নৌকার গুণ টানা এই জিনিসটা কি? কেউ কি শ্রীকান্ত পড়ছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত পড়ছেন, ওইখানে ছিল নৌকার গুণ টানার ব্যাপারটা ছিল, একদম প্রথম খণ্ডের মধ্যেই ছিল। ঠিক আছে, সো পড়ছেন কিনা আমি জানি না, বা যারা গ্রামে গেছেন কখনো না কখনো বা গ্রামে থাকছেন তারা চেনার কথা, বা যারা শহরে বড় হয়েছে তারা মনে হয় না খুব বেশি চিনবে। যাই হোক, গুণ টানার ব্যাপারটা আমি বলি। যখন নদীতে পানি অনেক কম থাকে, বুঝছো, ধরো নদীতে স্রোত নাই, পানি অনেক কম, তখন কি নৌকা চালানো অনেক কঠিন। ঠিক আছে, তখন কি করা হয়? এই হলো নৌকা, এই ধরো আমাদের নৌকা। ঠিক আছে, নৌকার এই মাথায় একটা দড়ি বাঁধা হয়। কি করা হয়? এখানে একটা দড়ি বাঁধা হয়। ঠিক আছে, আর পারে একজন লোক দাঁড়ায় থাকে। পারে কি? একজন লোক দাঁড়িয়ে থাকে। ওকে, সে কি করে? পার থেকে নৌকাটাকে টানে। বুঝছো, নৌকা ধরো আছে এখানে, একজন লোক পারে দাঁড়ায় আছে, এখান থেকে একটা দড়ি লাগানো থাকে, সে কি করে? দড়ি ধরে নৌকাটাকে টেনে সামনের দিকে নিয়ে যায়। এখন এখানে উপাংশের ব্যাপার আছে যে ভাইয়া এখানে আমি দড়ি তো টানতেছি অ্যাঙ্গেলে, তাই না? তাহলে তো নৌকা তো যাওয়ার কথা পাড়ের দিকে, নৌকা কেন পাড়ের দিকে না গিয়ে নৌকা কেন সামনের দিকে আগায়? নৌকা কিন্তু আগায় সামনের দিকে। বুঝছো, নৌকাকে তুমি টানতেছো যদিও পাড়ের দিকে, নৌকা কিন্তু পাড়ের দিকে যায় না। নৌকা আগায় কোন দিকে? নৌকা আগায় সামনের দিকে। এটাই হলো প্রশ্ন, এখানে উপাংশের ব্যাপার আছে। শুনো, ধরো তুমি গুণ টানতেছো, ঠিক আছে, গুণ টানতেছো, ধরো এফ বলে, কত বলে? এফ বলে। যে পারে যে লোকটা আছে সে কি করতেছে? এই নৌকাটাকে সামনের দিকে এফ বলে টানতেছে দড়ির সাহায্যে। যদি আর কোনো বল টল না থাকে তাহলে কি হবে বলতো? এই নৌকাটা সুন্দর করে ওইখানে চলে যাবে, কিন্তু ওইদিকে যায় না। নৌকা কি করে? সামনের দিকে আগায়। কেন? খেয়াল করেন, ধরেন এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ঠিক আছে, এখানে এসে মিলিত করলে যে অ্যাঙ্গেলটা পাবে সেটা হলো থিটা। ঠিক আছে, এটাই যদি আমি দুটো উপাংশে ভাগ করি তাহলে একটা উপাংশ কাজ করতেছে এই দিকে, এফ কস থিটা। এই এফ কস থিটাটা কি করবে? নৌকাটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। এই যে এফ কস থিটাটা কি করবে? নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কি করবে? নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভাইয়া, নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কি করবে? নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কাহিনী বুঝছো? কি করবে রে বলতো? নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই যে এফ কস থিটা। ঠিক আছে, তাহলে এটার অবশ্যই একটা উলম্ব উপাংশ আছে। সেই উলম্ব উপাংশটা কত? সাপোজ এফ সাইন থিটা। এটা কি করবে? নৌকাকে পাড়ের দিকে টানবে। ঠিক আছে, এখন এখানে অনেকের কনফিউশন হয়। দেখো, আমি জিনিসটাকে একটু ত্রিমাত্রিক ভাবে চিন্তা করো। এটা কিন্তু আকাশের দিকে কাজ করতেছে না, এরকম না। একটু যদি ত্রিমাত্রিক ভাবে চিন্তা করো, ধরো এটা নদীর সারফেস, এটা কি? নদীর সারফেস। ঠিক আছে, ধরো কথার কথা এটা আমাদের নৌকা, এটা আমাদের নৌকা, কথার কথা এটা কি? আমাদের নৌকা। ঠিক আছে, এখন এইটার উপর দড়ি দিয়ে টানা হচ্ছে ওই যে ওই পার থেকে, ওই পার থেকে দড়ি দিয়ে টানা হচ্ছে। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, সবকিছু তলের উপর রাখতেছি, কোনো কিছুই কিন্তু এইভাবে কাজ করতেছে না ভাই, কোনো কিছু কিন্তু জেড অক্ষ বরাবর কাজ করতেছে না। সাপোজ এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, আর জেড অক্ষ হলো এটা। ঠিক আছে, ত্রিমাত্রিক ভাবে চিন্তা করেন এটাকে, ত্রিমাত্রিক একটা ছবি। তাহলে এই বরাবর যদি আমার এফ বল কাজ করে, এফ বলের এই বরাবর উপাংশ কত হবে? এফ কস থিটা। এই এফ কস থিটা আমাকে এই ওয়াই অক্ষ বরাবর আগায় নিয়ে যাবে। ঠিক আছে, মানে কি? সামনের দিকে আগায় নিয়ে যাবে। ওকে, আর এটা একটা উলম্ব উপাংশ থাকবে, এই যেরকম একটা ডিরেকশন বরাবর, মানে যে এক্স অক্ষ বরাবর একটা উলম্ব উপাংশ থাকবে, সেটা কত? এফ সাইন থিটা। বুঝছো, এটা কিন্তু এমন না যে জেড অক্ষ বরাবর কাজ করতেছে, এমন না, এটা কাজ করতেছে কোন অক্ষ বরাবর বলো তো? এই যে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, মানে এই বরাবর। ঠিক আছে, যে এই বরাবর। কাহিনী বুঝছো? এটা যদি আমার নদী হয়, এটা যদি নদী হয় তাহলে এই বরাবর হলো নৌকা সামনে আগে যাবে এফ কস থিটার জন্য, আর এই বরাবর কাজ করবে এফ সাইন থিটা। এই যে এই বরাবর, হ্যাঁ, এই যে এই বরাবর, নট এই দিকে। এই দিকে কিন্তু এফ সাইন থিটা না, এফ সাইন থিটা এই দিক বরাবর। বুঝছো? ঠিক আছে, তাহলে এই এফ সাইন থিটা কি চাবে? এফ সাইন থিটা চাবে নৌকা পাড়ের দিকে আসুক। এফ সাইন থিটা কি চাবে? নৌকাকে পাড়ের দিকে নিয়ে যাইতে। কি চাবে? নৌকাকে পাড়ের দিকে নিয়ে যাইতে। নৌকাকে কোন দিকে নিয়ে যাইতে? পাড়ের দিকে নিয়ে যেতে। কোন দিকে নিয়ে যেতে চাবে বলতো? নৌকাকে পাড়ের দিকে নিয়ে যেতে চাবে। এখন এই এফ সাইন থিটাকে তো আটকানো লাগবে, কারণ এফ সাইন থিটা যদি তুমি আটকাতে না পারো তাহলে নৌকা তো পাড়ের দিকে চলে যাবে। তুমি চাচ্ছ নৌকাকে পাড়ের দিকে নিয়ে যেতে না, তুমি চাচ্ছ নৌকাটাকে টেনে টেনে সামনের দিকে নিয়ে যেতে। তাহলে পাড়ের দিকের এই জিনিসটাকে আমরা আটকাবো কেমনে? আটকানোর জন্য এখানে একজন মাঝি বসে থাকবে। কে থাকবে? একজন মাঝি বসে থাকবে। সেই মাঝি এই যে তার হাতে থাকা বৈঠার মাধ্যমে ওই এফ সাইন থিটাকে প্রশমিত করবে।
কি করবে এফ সাইন থিটাকে প্রশমিত করবে মানে কি বাতিল করে দিবে, বুঝছো? এমন ভাবে বইটা চালাবে যেন এফ সাইন থিটার কোনো প্রভাব না থাকে, ওটাকে ক্যান্সেল করে দিবে। তাহলে ওই এফ সাইন থিটা যদি ক্যান্সেল হয়ে যায় এই মাঝির থ্রুতে কোনো একটা বলের মাধ্যমে, থাকতেছে কি শুধুমাত্র এফ কস থিটা। এফ কস থিটা কি করবে, নৌকাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে, বুঝছো? কাহিনী খুব ইজি। আমরা একটা বল প্রয়োগ করব দড়ির সাহায্যে, সেই বলের দুইটা উপাংশ থাকবে, একটা এফ কস থিটা যেটা নৌকাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে, আর একটা এফ সাইন থিটা যেটা নৌকাকে পাড়ের দিকে নিয়ে যাইতে চাবে। এখন আমাদের তো এটাকে বাদ দেওয়া দরকার, কেন? কারণ এটা যদি থাকে তাহলে নৌকা তো আমার পাড়ের দিকে চলে গেল, বাট আমি তো এটা চাচ্ছি না, নৌকা পাড়ের দিকে যাক, রাইট? তার জন্য কি করবে, যেখানে একজন মাঝি বসে থাকবে, সেই মাঝি এমন ভাবে বৈঠা দিয়ে বল প্রয়োগ করবে যেন ওই এফ সাইন থিটাটা কি হয়, প্রশমিত হয়ে যায়। যদি এফ সাইন থিটা প্রশমিত হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকতেছে কে, জাস্ট এফ কস থিটা। এন্ড এই এফ কস থিটা কি করবে, নৌকাকে কন্টিনিউয়াসলি সামনের দিকে আগায় নিয়ে যাবে। এভাবেই গুণ টানার মাধ্যমে নৌকাকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া হয়, বুঝছো? সো এটা কিন্তু অনুধাবনে আসে। আবারও বলতেছি, ওই আগে যে কোশ্চেনগুলো করাইলাম ওগুলো অনুধাবনে আসে, এখন যেটা করাইলাম এইটাও কিন্তু অনুধাবনে আসে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, দেখো বুঝছো কিনা, এগুলো বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখেন বুঝছেন কিনা, কি ব্যাপার ক্লাসে আজ কি অবস্থা কেন, মানে 40 জন মানুষ নাই ভাই রে ভাই, কাদের জন্য ফ্রি ক্লাস দিচ্ছি ভাই? আচ্ছা প্যারা নাই, তোমরা আমাদের কি আজকে ক্লাস আছে নাকি, কোথাও ব্যস্ত তোমরা নাকি, ব্যস্ত নাকি? যাই হোক, রেন রিলেটেড ম্যাথ কবে পড়াবেন? আজকেই পড়াবো। আজকে না, আজকে তোমরা সময় পাবো না, আজকে তো মনে না সময় পাবো, আজকে করানো হবে না, তাহলে কালকে করাবো আর কি। আচ্ছা আচ্ছা, আনান বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে, গুড। বাকিদের কি অবস্থা? হালকা করে বুঝছি, আচ্ছা ঠিক আছে, গুড। বুঝলেই হয়েছে ভাই, বুঝলেই হয়েছে, সমস্যা নাই। নবজিৎ এসে বলছে জয় বাংলা, হ্যাঁ ভাই আমি মিতু, আমি বুঝছি, আচ্ছা ওকে ঠিক আছে, ওকে গুড, ঠিক আছে। পূজন্ত বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। তারপর পেইড ব্যাচের ক্লাস বাদ দিয়ে ক্লাস করতেছি, ও মাই গড। আচ্ছা জামিদ বলছে হালকা বুঝছি, হালকা কেন, এটা তো পুরোপুরি বুঝার মতো জিনিস, সোজা তো, অনেক সোজা। বুঝছি, ওকে, সেরা ক্লিয়ার, ওকে। তাহলে এটাও ক্লিয়ার, ওকে। এখন অনুধাবনে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা কি, পাখির ওড়া, ওকে। থার্ড যে কোয়েশ্চেনটা আসতে পারে অনুধাবনে, সেটা কি, সেটা হলো পাখি কিভাবে ওড়ে, ওকে, এটা আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট। এই পাখির ওড়া দিয়ে ম্যাথও আসতে পারে। সো পাখির ওড়ার যে মেকানিজম সেটা তোমার ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? চলো একটু বোঝা যাক। প্রথমে আমরা দেখবো পাখি সামনের দিকে আগায় কেমনে, তারপর দেখবো পাখি বামে যায় কেমনে বা ডানে যায় কেমনে, ঠিক আছে? প্রথমে কি দেখবো পাখি সামনের দিকে আগায় কেমনে, তারপর দেখবো পাখি বামে যায় কেমনে, ডানে যায় কেমনে, এই দুটো বুঝলেই হবে, আর কিছু লাগবে না, ওকে? সো প্রথমে দেখি পাখি সামনের দিকে কেমনে যায়। দেখো, যখন পাখি সামনের দিকে যায় তখন পাখি কি করে জানো, দুইটা ডানা দিয়ে একই সাথে একইভাবে ডানা ঝাপটায়, একইভাবে দুইটা ডানা দিয়ে একইভাবে, হ্যাঁ লাইক এভাবে, হ্যাঁ একইভাবে, নট একটা বেশি একটা কম, এরকম না, হ্যাঁ দুটো দিয়ে একসাথে, বুঝছো কাহিনী, বুঝছো না? যদিও খুব ফানি লাগতেছে, বাট তাও বোঝার চেষ্টা করো। দেখো দুটো দিয়ে কি করে একই সাথে ডানা ঝাপটায়, ঠিক আছে? একটা এমনে, এরকম না। যখন পাখি সামনের দিকে যায় তখন কি করে, দুইটা ডানা দিয়ে একই সাথে ডানা ঝাপটায়। তাহলে ব্যাপারটা দেখতে কিরকম, ধরো এই পাশে একটা ডানা আছে এরকম, এই পাশে আর একটা ডানা আছে, আহারে ইস, এই পাশে আর একটা ডানা আছে এরকম। তাহলে দুইটা ডানা দিয়ে কি করতেছে, একই সাথে ডানা ঝাপটাচ্ছে মানে কি, পাখি বাতাসের উপর ডানা দিয়ে একটা বল প্রয়োগ করতেছে। যেমন ধরো আমি এরকম করলাম, এরকম, তার মানে কি, আমি আমার হাত দিয়ে বাতাসের উপর একটা বল প্রয়োগ করলাম। এখন আমি যদি বাতাসের উপর বল প্রয়োগ করি, বাতাস কি করবে, আমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। সেই প্রতিক্রিয়া বলে হয়তো বা আমি সামনের দিকে আগাবো না, বাট পাখি তো অনেক হালকা, পাখি তো সামনের দিকে আগাবে। কাহিনী বুঝছো? ডানা দিয়ে পাখি কি করে, বাতাসের উপর একটা বল প্রয়োগ করে। ধরো কথার কথা, এই পাখা দিয়েও এফ মানের বল প্রয়োগ করছে, কতখানি বল প্রয়োগ করছে, এফ মানের বল প্রয়োগ করছে। ওই পাখা দিয়েও কি করছে, বাতাসের উপর এফ মানের বল প্রয়োগ করছে। দুইটা পাখা দিয়েই একই অ্যাঙ্গেলে কি করছে, এফ মানের বল প্রয়োগ করছে। এই বলটা কার উপর প্রয়োগ করেছে, বাতাসের উপর। কার উপর প্রয়োগ করেছে, বাতাসের উপর। এখন যখন পাখি বাতাসের উপর বল প্রয়োগ করবে তখন বাতাস কি করবে, পাখিকে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। সেই রিঅ্যাকশন ফোর্সের মান কত হবে বলো তো, এই ক্রিয়া বলের মানের সমান, এবং ডিরেকশন কোন দিকে হবে, এই ক্রিয়া বলের অপোজিট ডিরেকশনে। তাহলে এই বরাবর একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, এই বরাবর একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। যেহেতু দুইটা এফ সে একই অ্যাঙ্গেলে দিছিল, তাহলে অবশ্যই এই রিঅ্যাকশন ফোর্সের অ্যাঙ্গেলগুলো কি হবে,
সেম হবে, বুঝাই তো যায়। কেন সেম হবে? আমি মাত্র বললাম না যে দুইটা ফোর্স সে সেম অ্যাঙ্গেলে দিছে। সামনে আগায় যাওয়ার জন্য দুইটা ফোর্সকে সেম অ্যাঙ্গেলে দিতে হবে। দুইটা ফোর্সকে সেম অ্যাঙ্গেলে দিলে তাহলে রিয়াকশন ফোর্স কি আসবে? সেম অ্যাঙ্গেলেই আসবে। সেটা তুমি ভূমির সাথে নাও, তুমি লম্বের সাথে নাও, তোমার ইচ্ছা, বাট অবশ্যই রিয়াকশন ফোর্স সেম অ্যাঙ্গেলে আসবে যদি ফোর্স দেওয়া হয় সেম অ্যাঙ্গেলে। বুঝতে পারছো? কারণ রিয়াকশন ফোর্স কি বিপরীত দিকে কাজ করতেছে না সিম্পলি ফোর্সের? তাহলে দুইটা ফোর্স যদি সেম অ্যাঙ্গেলে দাও তুমি, রিয়াকশন ফোর্সও সেম অ্যাঙ্গেলেই পাবা। ঠিক আছে, ওকে। এখন এই রিয়াকশন ফোর্সে যদি উপাংশ বের করি, খেয়াল করেন এইটার এই দিক বরাবর কে কাজ করবে? আর কস থিটা। এই দিক বরাবর কে কাজ করবে? আর সাইন থিটা। ওকে, আবার দেখেন এইটার এই দিক বরাবর কে কাজ করবে? আর কস থিটা। এই দিক বরাবর কে কাজ করবে? আর সাইন থিটা। কি বলছিলাম? যখন উপাংশে ভাগ করা হয়ে যাবে তখন মেইন ভেক্টর নিয়ে আর চিন্তা করার দরকার নাই। তাহলে কি আমাদের আর নিয়ে আর চিন্তা করার দরকার আছে? দরকার নাই। আমরা কাকে নিয়ে চিন্তা করব? আর কস থিটা, আর কস থিটা, আর সাইন থিটা, আর সাইন থিটা, এগুলো নিয়ে চিন্তা করব। এখন একটু ভালো মতো খেয়াল করেন, এই যে আর কস থিটা, এই যে আর কস থিটা, দুইটার কি মান সমান? এই দুজনের কি মান সমান? মান সমান। ডিরেকশন কি অপোজিট না সেম? অপোজিট না সেম? একটা কাজ করতেছে এই দিকে, একটা কাজ করতেছে এই দিকে, পরস্পর কি বিপরীতে কাজ করতেছে না? তাহলে এই দুইজন কাজ করতেছে কেমনে? পরস্পর বিপরীতে, মানে কি ডিরেকশন বিপরীত। ডিরেকশন কি বিপরীত। যদি দুইটা ভেক্টরের মান সমান এবং ডিরেকশন হয় উল্টা, তাহলে তাদের লব্ধি কত হবে? লব্ধি হবে শূন্য। লব্ধি কত হবে? শূন্য। ভাই তোমার কাছে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের মান সমান এবং তারা কাজ করতেছে পরস্পর বিপরীতে। তুমি যদি তাদের লব্ধিটা নির্ণয় করো, সেই লব্ধির মান কত আসবে? শূন্য আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই দুইটা ভেক্টরে আর কস থিটা, আর কস থিটা লব্ধি করলে কত আসবে? শূন্য আসবে। বুঝছো? ঠিক আছে, তাহলে আর কস থিটা বাদ। ওকে, এবার আসো আর সাইন থিটায়। দেখো আর সাইন থিটার কি বলতো? মান সমান। ডিরেকশন কি সেম না অপোজিট? দুইটাই দেখো সেম ডিরেকশনে কাজ করতেছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? ডিরেকশন সেম। ডিরেকশন কি সেম। যদি দুইটা ভেক্টরের ডিরেকশন সেম হয় তাহলে তাদের লব্ধি কি হবে? দুইটা ভেক্টরের মানের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে এই দুইটা এফ সাইন আর সাইন থিটাকে যোগ করলে আমি কি পাবো? এই বরাবর লব্ধি পাবো 2r সাইন থিটা। কাহিনী বুঝছো? তাহলে পাখির উপর আলটিমেটলি ফোর্স থাকতেছে কতখানি বলো তো? 2r sin থিটা। কারণ এই আর cos থিটা আর cos থিটা পরস্পরকে ক্যান্সেল করে দিবে। উপরের দিকে দুইটা আর sin থিটা আছে, দুইজন মিলে কি তৈরি করবে? 2r sin থিটা। এবং এই 2r sin থিটা যেহেতু সামনের দিকে কাজ করতেছে, তার মানে কি পাখির উপর লব্ধি বল কোন দিকে কাজ করতেছে? সামনের দিকে। তাহলে পাখি কোন দিকে যাবে? সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, এইটাই হলো পাখির সামনের দিকে এগিয়ে যাওয়ার সিস্টেম। পাখির সামনের দিকে এগিয়ে যাওয়া। পাখির সামনের দিকে এগিয়ে যাওয়া। ঠিক আছে, এটাই কি বলতো? পাখির সামনের দিকে এগিয়ে যাওয়া। দেখো বুঝছো কিনা? দেখো একদম ইজি ভাই, এখানে কঠিন কিছু নাই, একদম ইজি, একদম ইজি। দেখো তো, দেখো 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 দেখো, বুঝতে পেরেছো কিনা? আপনি ড্রয়িং অনেক ভালো পারেন। হোয়াট? আমি ড্রয়িং ভালো পারি? ও মাই গড। ভাই সাইলেন্টটা কি? কি সাইলেন্টটা কি মানে? ডেটল ভাই 99.99% ক্লিয়ার। আচ্ছা ওকে, ঠিক আছে, সেই ইজি। ওকে ঠিক আছে, সেরা সেই। ওকে, সবাই পারবা শিওর? পাখির সামনের দিকে ওরা ব্যাখ্যা করতে পারবা না? আচ্ছা, অনেকের মনে এখন প্রশ্ন জাগবে যে ভাইয়া এই যে এফ, এই এফ কই গেল? এই এফ কই গেল? এই এফ কে কেন আপনি হিসাব করলেন না? শুনো, আমরা কোন একটা বস্তুর উপর কি হিসাব করতেছি? লব্ধি বল হিসাব করতেছি। এই এফ কি পাখির উপর কাজ করছে? না, এই এফ পাখি বাতাসকে দিছে, বাতাস কিন্তু এফ পাখিকে দেয় নাই। কথা বুঝছো? এই যে এফ এফ এগুলা কি বাতাস পাখিকে দিছে? না, পাখি বাতাসকে দিছে। সো যে বল বাতাসের উপর কাজ করতেছে সেটা নিয়ে আমাদের কি কাজ? আমরা তো শুধুমাত্র সেই বলগুলো নিয়ে চিন্তা করব যেগুলো পাখির উপর কাজ করবে। এই এফ তো পাখির উপর কাজ করতেছে না, এফ কাজ করতেছে কার উপর? বাতাসের উপর। এর জন্য আমরা এই এফ কে হিসাব করি নাই, বাকি বলগুলো নিয়ে কাজ করছি। বুঝছো? আই হোপ ক্লিয়ার। দেখেন সবাই ক্লিয়ার হয়েছে কিনা? এটা বাবুর পাখি। হ্যাঁ, আজকে আর কোনো ক্লাস হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে, কেন হবে না? তবে এই ব্যাচে একটা ক্লাসই হবে আজকে। এই ব্যাচে কয়টা ক্লাস হবে আবার একদিনে? ঠিক আছে, এই দেখো সামনে আগে, সামনে আগে। এখন পাখির বামে টান একটু দেখি। পাখি ওরা লাগবে না, হিতি চোখের সামনে থাকলেই হলো।
সেটা দাদা বুঝি, ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে চলো নেক্সট। এবার দেখি পাখির বামে ডানে যাওয়া। ধরো পাখি কোনো একদিকে যাবে, ঠিক আছে, সেই পাখির কোনো একদিকে যাওয়াটা আমরা একটু দেখি। আচ্ছা, এখন পাখি যদি কোনো একদিকে যাইতে চায় তখন তার কি করা লাগে জানো? ধরো বাম পাশে যাবে, তখন তার বাম পাশের ডানাটাকে একটু বেশি বাঁকানো লাগে। খুবই সিম্পল। আবার কি বললাম? পাখি যদি বাম পাশে যেতে চায়, পাখির কি করা লাগে? বাম পাশের ডানাটাকে একটু বেশি বাঁকানো লাগে। যদি ডান পাশে যেতে চায় তাহলে কি করতে হয়? ডান পাশের ডানাটাকে একটু বেশি বাঁকানো লাগে। ধরো পাখি বাম পাশে যাবে, ধরলাম কি পাখি বাম পাশে যাবে, পাখি বাম পাশে যাবে। কি বলছি জানো? পাখি বাম পাশে যাওয়ার জন্য পাখির কোন পাশের ডানাটা বেশি বাঁকানো লাগে? বাম পাশের ডানাটা। তাহলে পাখি কি করবে এখন? ওর বাম পাশে যে ডানাটা সেটাই কি করবে? বেশি বাঁকায় ফেলবে। ওকে, তাহলে ছবিটা এখন কেমন হবে দেখেন? খুবই ইজি, খুবই ইজি। কেমন হবে? এই পাখিটা কি আঁকলাম আসলে, যাই হোক দেখো, ধরো এই ডানাটাকে একটু বেশি বাঁকাইছে আর এই ডানাটাকে বাঁকাইছে একটু কম, ঠিক আছে? ধরো কথার কথা এরকম, পাখিটা ধরো এরকম, ঠিক আছে, এই যে এরকম, ওকে, এরকম ধরো কথার কথা এরকম পাখি ও একটু বামে যা চাচ্ছে, ও এক পাশের ডানাটাকে একটু বেশি বাঁকাইছে আর এক পাশের ডানাটাকে একটু কম বাঁকাইছে, ঠিক আছে? এখন যে ডানাটাকে বেশি বাঁকাইছে সেটা দিয়ে সে বল প্রয়োগ করছে এই দিকে, আর যেটাকে একটু কম বাঁকাইছে সেটা দিয়ে সে বল প্রয়োগ করছে এই দিকে। ওকে, রিয়াকশন ফোর্স কোন দিকে পাবে? ক্রিয়া বল যেদিকে, রিয়াকশন ফোর্স কিন্তু একদম অটোমেটিক্যালি তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। তাহলে বাতাসের উপর এই বলটা প্রয়োগ করার কারণে বাতাস পাখিকে কতক্ষণ রিয়াকশন ফোর্স দিবে? এই যে দেখো, এই দিক বরাবর দিবে রিয়াকশন ফোর্স। এখানেও খেয়াল করো কোন দিক বরাবর দিবে, এখানে দিবে হলো এই দিক বরাবর দিবে রিয়াকশন ফোর্স, ঠিক আছে? এখন একটা কাজ করেন, দুইটা ভূমি এঁকে ফেলেন। এই ধরনের আমাদের একটা ভূমি, এই ধরনের আমাদের আর একটা ভূমি। খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয় আর এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, আপনার কাছে কি মনে হচ্ছে কোনটা বড়? যেটাকে বেশি বাঁকাইছেন সেক্ষেত্রে অ্যাঙ্গেল বড়, নাকি যেটাকে কম বাঁকাইছেন সেক্ষেত্রে অ্যাঙ্গেল বড়? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? দেখেন, আপনি যত বেশি বাঁকাবেন আপনি কিন্তু তত আনুভূমিকের কাছাকাছি চলে আসবেন। খেয়াল করছেন? যত বেশি বাঁকাবেন আপনি কি, আপনার এই অ্যাঙ্গেলটা কি তত ছোট হতে থাকবে না? এটা যদি আরো বাঁকাই, এফ আরো এইদিকে সরে যাবে, এটা আরো এইদিকে নেমে আসবে। সো আমি পাখা যত বাঁকাবো আমার অ্যাঙ্গেল কিন্তু তত ছোট হতে থাকবে, ঠিক আছে? আমার ছবি আঁকা হয়তো পারফেক্ট হয় না, তাই বুঝতে সমস্যা হচ্ছে, বাট এখানে পাখাটা বাঁকানো হয়েছে কম। পাখা কম বাঁকানো হলে অ্যাঙ্গেলের ভ্যালুটা কি হবে? বড় হবে। আর পাখা আমি যত বাঁকাবো এই এফটা তত উপরের দিকে উঠবে, এফ যত উপরের দিকে উঠবে আর তত নিচের দিকে নামবে, আর যত নিচের দিকে নামবে এই থিটা তত ছোট হতে থাকবে, ঠিক আছে? সো ডানা যত বাঁকানো হবে অ্যাঙ্গেল কিন্তু তত ছোট হতে থাকবে। সো এখানে আমাদের θ1 যেটা, এই θ1 এর চেয়ে কিন্তু θ2টা বড়। θ1 এর চেয়ে কি θ2টা কিন্তু বড়, θ2 এর ভ্যালুটা বেশি, ঠিক আছে? এখন চলো আমরা একটু উপাংশে ভাগ করি। এই বরাবর উপাংশ কত হবে? আর cos θ1। এ বরাবর উপাংশ কত হবে? আর sin θ1, ঠিক আছে? এ বরাবর উপাংশ কত হবে? আর cos θ2, ঠিক আছে? এ বরাবর উপাংশ কত হবে? আর sin θ2। ক্লিয়ার এতটুকু? কোনো সমস্যা নাই? একদম সোজা, কঠিন কিছুই নেই। আচ্ছা, তাহলে এখন দেখেন পাখির উপর কয়টা বল কাজ করতেছে? 4টা। আপনি যখন আর cos θ sin θ কথা চিন্তা করতেছেন তখন কিন্তু শুধুমাত্র আর এর কথা চিন্তা করা যাবে না। যখন আমি ভেক্টরটাকে ভাগ করে ফেলছি তখন কিন্তু ওই মেইন ভেক্টর নিয়ে আর চিন্তা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের কনসার্ন কাকে কাকে নিয়ে বলো তো? এই আর cos θ1, আর sin θ1, আর sin θ2 এবং আর cos θ2। তাহলে আমি যদি এই 4টা বলকে একই জায়গায় নিয়ে আসি, তুমি একই জায়গায় ক্যালকুলেট করলেও হবে, আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করলেও হবে, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। দেখো, এই দিক বরাবর কাজ করতেছে কি একটা আর cos θ1, এদিক বরাবর কাজ করতেছে কে? আর cos θ2, এই দিক বরাবর কাজ করতেছে কে? আর sin θ1, এদিক বরাবর কাজ করতেছে কে? আর sin θ2। একটু খেয়াল করো, এই দুইটা বল, এই যে উপরের দিকে যে দুইটা বল কি সেম ডিরেকশনে কাজ করতেছে না? যদি দুইটা ভেক্টর একই ডিরেকশনে কাজ করে তাদের লব্ধি কি হবে? সিম্পলি তাদের মানের বীজগাণিতিক যোগফল। তাহলে এই দুইটা ভেক্টরের পরিবর্তে এই যে উপরের দিকে যে দুইটা কাজ করতেছে আমি তাদের লব্ধিটা বসা দিতে পারি। বলতো তাদের লব্ধিটা কত হবে? তাদের লব্ধি হবে উপরের দিকে আর sin θ1 প্লাস sin θ2। এটা হলো উপরের দিকে যে দুটো বল কাজ করতেছে তাদের যোগফলের মান, ঠিক আছে? তাহলে পাখি সামনের দিকে এতখানি একটা ফোর্স ফেস করবে। পাখি কি করবে? সামনের দিকে এতখানি একটা ফোর্স ফেস করবে আর ইনটু sin θ1 প্লাস sin θ2, ঠিক আছে? পাখি কিন্তু এখন আগের বার, যেমন আগের যে কেসটা ছিল,
বাম পাশে ডান পাশের ফোর্সটা পরস্পর বাতিল হয়ে গেছিল, শুধুমাত্র সামনের দিকের ফোর্সটা ছিল, পাখি সামনের দিকে আগায় গেছিল। বাট এইবার খেয়াল করেন, এবার কিন্তু এইটা আর এটার মান সেম না। যদি সেম না হয় একজনকে আরেকজনকে বাতিল করে দিতে পারবে? বাতিল কিন্তু করে দিতে পারবে না। কাহিনী বুঝছো? দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, ঠিক আছে, বাট দুইটা ভেক্টরের মান কি সমান? মান তো সমান না। মান যদি সমান না হয় তাহলে একজন আরেকজন কি বাদ করে দিতে পারবে? পারবে না। কেমনে বের করা লাগবে? এই দুজনের যোগফল। দুইটা ভেক্টর পরস্পর যদি বিপরীতে কাজ করে তাদের যোগফল কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। এখন এই দুজনের মধ্যে বড় কে? দেখো তুমি মাত্র লিখে আসছো না θ1 θ2 এর চেয়ে ছোট। কজের ভিতর অ্যাঙ্গেল যত ছোট হয় কজের ভ্যালু তত বেশি হয়। সো যেহেতু θ1 θ2 এর চেয়ে ছোট, তাহলে অবশ্যই cos θ1 এর ভ্যালু হবে cos θ2 এর চেয়ে বড়, ঠিক আছে? কজের ভিতর যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেল যত ছোট হবে কজের ভ্যালু তত বড় হবে। তাহলে cos θ1 যদি cos θ2 এর চেয়ে বড় হয়, দুই পাশে r দিয়ে গুণ করে দাও, তাহলে r cos θ1 কি হবে বলো তো? r cos θ1 হবে r cos θ2 এর চেয়ে বড়। কাহিনী বুঝছো? একদম সোজা। আর cos θ1 কি হবে? আর cos θ2 এর চেয়ে বড় হবে। তার মানে এইটার চেয়ে বড়। তাহলে এইটা যদি এটার চেয়ে বড় হয়, যোগফল কেমনে বের করব? বড়টা মাইনাস ছোটটা। এবং সেই যোগফলের ডিরেকশন কোন দিকে হবে? বড়টার দিকে বা বড় ভেক্টরের দিকে। আমরা এগুলো পড়ে আসছি, দুইটা ভেক্টর যোগ করার নিয়ম, যদি তারা পরস্পর বিপরীতে কাজ করে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের এই দুজনের লব্ধি কোন দিক কাজ করবে? এই যে দিক কাজ করবে। সেই লব্ধির মান কত হবে? r ইন্টু cos θ1 মাইনাস cos θ2। তার মানে এই দিক বরাবর একটা বল আছে, সেটা কত? r cos θ1 মাইনাস cos θ2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো পাখির উপর এখনো দুইটা বল আছে। একটা সামনের দিকে r sin θ1 প্লাস r sin θ2, যেটা পাখিকে সামনের দিকে নিয়ে যাবে। আর একটা হলো বাম দিকে। কোন দিকে? বাম দিকে। আর cos θ1 মাইনাস আর cos θ2, যেটা পাখিকে বাম দিকে ঠেলবে। তাহলে পাখি যাবে কোন দিকে? একটা বিন্দুতে বা একটা বস্তুর উপর যে দুইটা ভেক্টর কাজ করে, সেই বস্তু যায় কোন দিকে? সেই দুইটা ভেক্টরের লব্ধি বরাবর। তাহলে পাখি এরকম মাঝ বরাবর কোন একটা ডিরেকশনে চলে যাবে। তুমি তাহলে সেই লব্ধির মান এইভাবে বের করতে পারবা, √8r² প্লাস 8r²। অ্যাঙ্গেলও বের করতে পারবা, tan ইনভার্স এইটা বাই এইটা। কাহিনী বুঝছো? একদম সোজা। তাহলে পাখি গেল কোন দিকে দেখো তো? অ্যাঙ্গেল করে বাম দিকে। এইটাই হলো পাখির বাম দিকে ওরা, ঠিক আছে? দেখো পাখি অ্যাঙ্গেল করে বাম দিকে চলে গেছে, অ্যাঙ্গেল করে বাম দিকে চলে গেছে, বাম দিকে চলে গেছে, বুঝছো? তো দেখো পাখি কিন্তু বাম দিক গেল কেমনে? ওর বাম পাশের ডানাটাকে একটু বেশি বাঁকাইছে। ওকে, সো তুমি যদি বলো যে পাখির ডান দিকে কেমনে যাবে, কি করতে হবে বলো তো? পাখির ডান দিকে ডানাটাকে বেশি বাঁকাইতে হবে। কার তুলনায়? বাম দিকের তুলনায়। ওকে, যখন যেদিকে যা যাবে সেই দিকে বেশি বাঁকাইতে হবে। আর যদি বরাবর যা চায় তাহলে দুইটা সমানভাবে বাঁকাইতে হবে। এই হলো পাখির ওড়ার এক্সপ্লেনেশন। দেখেন বুঝছেন কিনা? আই হোপ বাম ডান সোজা সবগুলাই পারবেন। বলেন স্যার 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 বুঝছেন কিনা দেখেন তো। ভাইয়া বড় ছোট বুঝি নাই। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে এই ডানাটাকে যদি সে আরো বাঁকায়, তাহলে এফ কি হবে? আরো এইভাবে বাঁকাইতে থাকবে, আরো বাঁকাইতে থাকবে। এফ যত বাঁকাবে, প্রতিক্রিয়া বল কি তত এভাবে বাঁকাবে, এভাবে বাঁকাবে। এবং এই প্রতিক্রিয়া বল যত এইভাবে বাঁকাতে থাকবে, এই অ্যাঙ্গেলটা কি তত ছোট হতে থাকবে না? সেটাই বলছি যে যত বাঁকাবে অ্যাঙ্গেল তত ছোট হবে। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। দেখো ভাই, ব্যাচ ইন্টারেস্ট লেগে আজকে ক্লাস নিবেন? হ্যাঁ নিব। দাদা আরেকবার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিপিট করতেছি, সমস্যা নাই। ওকে, আমি আবার রিপিট করছি, সমস্যা নেই, ঠিক আছে। করতেছি আমি রিপিট করতেছি, প্যারা নাই। শুনে নেই তোমাদের কাছ থেকে, আমি রিপিট করতেছি, সমস্যা নাই, ঠিক আছে। ও মাই গড, আজকে বেশি থিওরি ক্লাসের মধ্যে। আমার নিজেরই কেমন বোরিং লাগতেছে। আই ডোন্ট নো তোমাদের কেমন লাগতেছে, তোমাদের মনেটা খুব বেশি ভালো লাগতেছে আজকে। আচ্ছা দেখো, আমি বলি, শোনো। পাখির বাম পাশের ডানাটা বেশি বাঁকাইছে। সো যদি বাম পাশের ডানাটা বেশি বাঁকায়, তাহলে এই যে ফোর্সটা দিবে বাম পাশের ডানা দিয়ে, সেটা কি বেশি বাঁকা ভাবে কাজ করবে? তুমি চিন্তা করো, একটা ফোর্স কাজ করতেছে এইভাবে, আর একটা ফোর্স কাজ করতেছে এইভাবে, ঠিক আছে? ওইটা হলো ডান পাশের ডানা আর এটা হলো বাম পাশের ডানা, ঠিক আছে? ধরো তোমার ডান পাশের ডানাটা আছে এইভাবে, ধরো কথার কথা এইভাবে, ঠিক আছে? আর বাম পাশের ডানাটা আছে এইভাবে। বলো তো কোন ডানাটা বেশি বাঁকাইছে? অবশ্যই এই পাশের ডানাটা বেশি বাঁকাইছে, ঠিক আছে? বাম পাশের ডানাটা বেশি বাঁকাইছে, বুঝেছে? ডানা নর্মালি থাকে কি হবে? এই বরাবর। তাহলে এই বরাবর থেকে ডানা এই পর্যন্ত চলে আসছে বাম পাশেরটা, আর ডান পাশেরটা চলে আসছে এই পর্যন্ত। তাহলে কোনটা বেশি বাঁকাইছে? বাম পাশেরটা বেশি বাঁকাইছে। এখন বাম পাশের ডানায় রিয়াকশন ফোর্স কোন দিক কাজ করবে? দেখো যেটার অপোজিটে।
কোন দিকে? এটার অপোজিটে। ডান পাশে ডানা রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করবে? এইটার অপোজিটে। দেখো তো কোন রিয়াকশন ফোর্সটা বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো ভূমির সাথে। এই অ্যাঙ্গেল যদি θ1 হয়, এই অ্যাঙ্গেল যদি θ2 হয়, তুমি দেখো দেখলেই বুঝতে পারবা θ1 এর ভ্যালু হবে θ2 এর চেয়ে কম, তাই না? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে ডানাটাকে আমরা বেশি বাঁকাচ্ছি বা পাখি যে ডানাকে বেশি বাঁকাচ্ছে সেই ডানা ছোট অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ঠিক আছে? সেই ডানা কি করতেছে? ছোট অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তাহলে এই বরাবর একটা উপাংশ, এই বরাবর একটা উপাংশ, এই বরাবর একটা উপাংশ, এই বরাবর একটা উপাংশ, তারপর তো নর্মাল ভেক্টরের হিসাব, ঠিক আছে? দেখেন উপরের দিকে দুইটা বল আছে, r sin θ1 প্লাস r sin θ2, তাহলে উপরের দিকে লব্ধি বল কত হবে? দুইটার যোগফল, যেহেতু সেম ডিরেকশনে কাজ করতেছে। এবার বাম দিকে একটা বল আছে r cos θ1 আর ডান দিকে একটা বল আছে r cos θ2, এই দুটোর মধ্যে বড় কে ছোট কে? তুমি বাম পাশের ডানাটাকে বেশি বাঁকাইছো না, পাখি কি করছে? বাম পাশের ডানাটাকে বেশি বাঁকাইছে। সো যেহেতু বাম পাশের ডানাকে পাখি বেশি বাঁকাইছে, তাহলে বাম পাশের অ্যাঙ্গেলটা কি? ছোট। তাহলে θ1 যদি ছোট হয়, cos θ1 এর ভ্যালু কি হবে? cos θ2 এর চেয়ে বড় হবে। যদি cos θ1 বড় হয়, তাহলে অবশ্যই r cos θ1 ও বড় হবে r cos θ2 এর চেয়ে। তাহলে r cos θ1 যদি r cos θ2 এর চেয়ে বড় হয়, এরা পরস্পর বিপরীতে কাজ করতেছে না? লব্ধি কি হবে? বড়টা মাইনাস ছোটটা। এবং সেই লব্ধির ডিরেকশন কি হবে? বড় ভেক্টরটা যে ডিরেকশনে কাজ করতেছে সেই দিকে, ঠিক আছে? তাহলে এখন পাখির উপর দুইটা বল, একটা হলো সামনের দিকে r ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2, আর এটা হলো বাম দিকে r ইন্টু cos θ1 মাইনাস cos θ2। এই দুইটা লব্ধি বরাবর যাবে পাখি। এই দুইটা লব্ধি কোন দিকে কাজ করবে? একটা অ্যাঙ্গেলে বাম দিকে। তার মানে পাখি এখন কোন দিকে যাবে? বাম দিকে যাবে। দেখো বুঝছো কিনা? দেখো দেখো দেখো, এবার কি বুঝেছো? দেখো 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 দেখো, এবার কি বুঝেছো? এবার দেখ, এবার দেখ, এবার দেখ বুঝছিস কিনা। যদি ডান দিকে যাওয়ার কথা ব্যাখ্যা করতে বলে, পারবি? যদি এটাই বলে যে পাখি কখন ডান দিকে যাবে বা পাখি ডান দিকে যাওয়ার সিস্টেম কি হবে, সেটা কি ব্যাখ্যা করতে পারবা? বিজলি কি? বিজলি কেবল চারের মার, বুঝছি ভাইয়া। হ্যাঁ, হোয়াট? ক্লিয়ার? হ্যাঁ দাদা, ওকে ঠিক আছে। কত সহজ! হ্যাঁ সহজ, আসলে সহজ, অনেক সহজ। আচ্ছা বুঝছি, আরে সেরা, ঠিক আছে, ওকে পারবো, সেরা, ওকে বুঝছি, ওকে 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 ঠিক আছে। শোনো শোনো শোনো, তাহলে আজকে আমাদের মোটামুটি থিওরি এখানে শেষ হয়ে গেল। আমরা নেক্সট দিন ম্যাথ শুরু করবো ভাই, ম্যাথ সলভ করতে হবে। আজকে তো পুরো ক্লাসে থিওরিতে গেল। আজকে ক্লাস হয়তো তোমাদের কাছে একটু লাগতে পারে, বাট হোপফুলি নিরাশ হয়েও না। নেক্সট দিন থেকে আমরা ম্যাথ করবো, অনেক 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 টাইপের ম্যাথ করবো আমরা, মোটামুটি বুয়েট ইঞ্জিনিয়ারিং সহ কাভার করবো একবারে নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে, তো নেক্সট ক্লাসে আমাদের ম্যাথ সলভিং ক্লাস শুরু হচ্ছে। অ্যান্ড তোমাদের এই কয়েকদিন রেগুলার ক্লাস হবে, আমি রুটিনটা পোস্ট করে দিব। তোমাদের রেগুলার ক্লাস নিয়ে ভেক্টরটা শেষ করা লাগবে, ঠিক আছে? সো কালকেও তোমাদের ক্লাস আছে, আমি টাইমটা পোস্ট করে দিব। রাতের বেলা আমার সব কিছু রুটিন একটু সাজানো লাগবে, স্কেডিউল করে দেন আই উইল পোস্ট। একটু নজর রাখো, যারা প্রাইভেট ব্যাচের আছো তাদেরও কিন্তু প্রথমে ভেক্টর এখানেই শেষ করতে হবে, দেন আমরা প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু করব গতিবিদ্যার, ওকে? অ্যান্ড যারা পাবলিক ব্যাচে আসেন, মানে যারা এখনো ভর্তি হন নাই, তারা চাইলে 10 তারিখের মধ্যে মাত্র 1500 টাকা দিয়ে ফার্স্ট পেপার ব্যাচে ভর্তি হতে পারেন, এভাবে ডিটেলসে পুরা ফিজিক্স ফার্স্ট পেপার কভার করার জন্য, ঠিক আছে? দেখেন আমি পিন কমেন্টে ডিটেলসটা দিয়ে রাখছি, সেখানে গিয়ে বিকাশনগর নাম্বার পেয়ে যাবেন, টাকা পে করে রেজিস্ট্রেশন করলে কাজ শেষ, ওকে? কালকে দেখা হচ্ছে, কালকে আমরা বৃষ্টির ম্যাচ শুরু করব, ওকে? গুড।